আসসালামু আলাইকুম আমার এইচএসসি 25 ব্যাচের ছোট্ট ভাই বোনেরা। এইচএসসি 25 ব্যাচ আমার কাছে একটা স্পেশাল ব্যাচ। প্রায় 25,000 বাচ্চা আমার সাথে ফাইনাল রিভিশন ব্যাচে যুক্ত ছিল। তোমাদেরকে আমি বায়োলজির বেশিরভাগ অংশ আলোচনা করেছি। তো তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছো, আমার দায়িত্বের মধ্যে পড়ে যে তোমাদের এই ভালোবাসাটা গিভ ব্যাক করার, তাই না? তোমরা আমাকে যে পরিমাণ শ্রদ্ধা সম্মান করেছো, তো আমি সেজন্য যেই কাজটা খুব কম করি সেটা হলো যে ওয়ান শট জাতীয় ভিডিও তৈরি করা। আমি কিন্তু খুব একটা কখনোই ওয়ান শট জাতীয় ভিডিও করিনি। তো আমার মনে হলো যে প্রথমবার যদি করি সেটা এইচএসসি 25-এর জন্যই করা উচিত। এবং এটা কিছুটা চ্যালেঞ্জের মতোই হয়ে যাচ্ছে যে আমি একটা বড় চ্যালেঞ্জের দায়িত্ব নিতে যাচ্ছি। সেটা হলো তুমি যদি ম্যাথের বা ফিজিক্সের এমসিকিউ কমন পাওয়াতে চাও তাহলে সেটা কিন্তু পাওয়ানো যায়, কারণ একটা ম্যাথ করে দিলা যে এই ম্যাথের মতোই অঙ্ক আসবে। কিন্তু বায়োলজি প্রত্যেক লাইনে লাইনে এমসিকিউ হতে পারে। তো আমি তোমাদেরকে যেটুকু বলতে পারি যে সিকিউ কি কি গুরুত্বপূর্ণ আসবে সেটা তো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবই। আমি এমসিকিউর একটা দায়িত্ব নিতে যাচ্ছি। আমি তোমাদেরকে 4টা বা 5টা ক্লাসে, কিন্তু ওভারঅল টাইম ডিউরেশন ধরো একটা ক্লাস 3-3.5 ঘন্টার বেশি হবে না। তো দুটো ক্লাস 6 ঘন্টা বা 7 ঘন্টা। তুমি জাস্ট 2x স্পিডে যাতে দেখো, যাতে তোমার 3 ঘন্টায় পড়া হয়ে যায়, মানে সব মিলাই 3 ঘন্টায় তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। দ্যাট উইল বি মাই টার্গেট। ঠিক আছে, আমি প্রাণীবিজ্ঞান চেষ্টা করব 2 ক্লাস বা আড়াই ক্লাস। আড়াই ক্লাস বলতে আরেকটা লেগে যেতে পারে, কারণ দু একটা বড় বড় চ্যাপ্টার আছে। এবং উদ্ভিদ বিজ্ঞান একইভাবে 2 ক্লাসের মধ্যে এমসিকিউ কভার করা। প্রিয় ভাইয়া আপুটা, এটা একটা বড় টাস্ক। আমি তোমাকে গ্যারান্টি দিব না যে 25-25, মানে এই কথা বলবো না যে 25-25 কমন পড়বেই, কিন্তু আমি তোমাকে এইটুকু বলতে পারি যে এইগুলো যা পড়াবো আমি আগামী এই যে আমার সাথে তোমরা যে চলা শুরু করছো, যা পড়াবো এর বাইরে মনে হয় না কোনো বোর্ডে প্রশ্ন আসবে। কারণ আমার স্টাইলটা হতে যাচ্ছে কিছুটা আলাদা। আমি কিছুটা আলাদা স্টাইলেই তোমাদেরকে ফলো করতে যাব। বইয়ে যতগুলো টপিক আছে সেই টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি তোমাকে পড়িয়ে দিব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমি তোমাকে পড়াই দিব। এর বাইরে মনে হয় না কোনো পরীক্ষায় কখনো কোনো এমসিকিউ আসতে পারে। তো আমি বিলিভ করি, আমার নিজের উপর আমার খুবই আত্মবিশ্বাস যে এটা একটা দারুণ জিনিস হতে যাচ্ছে। তো আজকে এটার 1 নম্বর সেশন। আমি এই সেশনে চেষ্টা করব রক্ত সঞ্চালনটা আলোচনা করার, জিন তত্ত্ব ও বিবর্তনটা আলোচনা করার। এই সেশনে এই দুটো দিয়ে আমি প্রথম ক্লাসটা রিলিজ করব। যেহেতু ওভারঅল দেশের সব কিছু মিলিয়ে, যেহেতু আমি ক্লাসটা এখন যখন শ্যুট করছি তখন একটা ট্র্যাজেডি ঘটেছে। আমি চাই তোমরা আস্তে আস্তে পড়ার মধ্যে ঢোকো। ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে বাকি ক্লাসগুলো পেয়ে যাবা। এবং কেউ যদি প্রাণীবিজ্ঞানের এইটা পুরোপুরি ফলো করে, জাস্ট এই ভিডিওটা শুনে যায়, আই থিঙ্ক সে ভালো করবে পরীক্ষায়। আমি এটুকু তাকে বলতে পারি। তোমার কাজ হবে জাস্ট শুনে যাওয়া। অবশ্য আমার কাজ হবে তোমাকে শোনানো, প্লাস বইয়ের মধ্যে কোথায় আছে সেটাও দেখায় দেওয়া। ভাইয়া, ক্লাস থেকে শুধু শুনে গেলেই হবে কিনা? তুমি যদি জাস্ট ভালো মতো শুনেও যাও তাও পরীক্ষায় কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আর কথা বাড়াবো না, আমি শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহ বলে আমি শুরু করে দিচ্ছি। তোমরা জাস্ট যখন ক্লাসটা শুরু করবা তোমরাও ইনশাল্লাহ বিসমিল্লাহ বলে নিও, এবং ক্লাস শেষে আমাকে জানিও যে আর কোথাও উন্নতি করতে পারতাম কিনা। এবং আমি যা পড়াবো সেটা একটা স্লাইডটা তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো, আমি এই কথাটা বলে দিই, আমি কিন্তু একটু মানে কি বলা যায়, আমি কিন্তু বাজারের একটা বই এর আশ্রয় নিয়েছি। এটা তোমাদের ভালোর জন্য। এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম যে আমি এটা তোমাদের ভালোর জন্য। এই বইয়ে যেহেতু সাজানো আছে খুব সুন্দর করে টপিক ভিত্তিক, আমি জাস্ট তোমাদের ভালোর জন্য ওই বই থেকে আমরা প্রশ্ন সলভ করব। পিডিএফটা যেহেতু পেয়ে যাবা, সেজন্য প্যারা খাওয়ার কোনো কারণ নাই। দেখো আমরা কিভাবে শুরু করি। তাহলে চলো শুরু করা যাক। বিসমিল্লাহ বলে শুরু করে দিচ্ছি। তো আজকে আমরা প্রথম চ্যাপ্টারটা পড়বো, সেটা হলো রক্ত সঞ্চালন। তোমাদের বইয়ে তো এরকম রক্ত সঞ্চালন আছে। তোমরা চ্যাপ্টারটা মূল বই পড়েছো কিনা আমি জানি না, তোমরা কখনো মূল বই পড়েছো কিনা। তো আমরা আজকে তো মূল বই ধরে ধরে পড়বো না, আমরা আজকে এইটা ধরে ধরে পড়বো। দেখো আমরা কিভাবে পড়ি। চলো বিসমিল্লাহ বলে শুরু করা যাক। দেখো, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতটুকু রক্ত থাকে? আমরা আশা করি সবাই জানি 5 থেকে 6 লিটার। এখান থেকে আর কি কি প্রশ্ন আসবে দেখো তো। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। রক্ত একটা তরল যোজক কলা। এটা দেহের মোট ওজনের 8%। আমাদের শরীরে তাপমাত্রা কত? 36 থেকে 38। রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45। এটা 7-এর উপরে যে কোনো পিএইচকে আমরা বলি ক্ষারীয়। তাহলে রক্ত সামান্য ক্ষারীয়। রক্ত পানির চেয়ে কিছুটা ঘন, সেজন্য রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি, 1-এর চেয়ে বেশি, 1.065। রক্তে অজৈব লবণ থাকে বলে রক্তের স্বাদ নোনতা। এই প্যারাটা থেকে যত রকমভাবে প্রশ্ন আসা সম্ভব প্রত্যেকটা আমি বলে দিলাম। দেখো, আমি গ্যারান্টি দিলাম এর বাইরে কোনোভাবেই এই প্যারা থেকে কোনো প্রশ্ন আসবে না, এটা আসা সম্ভব না। তুমি এখন জাস্ট দেখো সব পারো কিনা। দেখো তো, রক্ত হলো সামান্য
ক্ষারীয়, পিএইচ তো 7.5, পিএইচ তো 7.35 থেকে 7.45, দ্যাটস ফাইন। তারপরে দেখো রক্ত কি তরল যোজক কলা, তুমি যা পেরে গেলা। তারপরে দেখো মোট ওজনের কত পার্সেন্ট, মোট ওজনের 8%। তারপরে দেখো পিএইচ কত, মাত্র বলে দিলাম 3.5 থেকে 7.35 থেকে 7.45। তারপরে দেখো তো স্বাভাবিক অবস্থা রক্তের তাপমাত্রা কত, 36 থেকে 38। তুমি যদি আমি যেটা পড়াচ্ছি ওইটুকু যদি মনোযোগ দিয়ে শোনো, প্রত্যেকটা প্রশ্ন উত্তর করতে পারবা। রক্ত সামান্য কি নোনতা, কেন নোনতা, কারণ এখানে অজৈব লবণ থাকে, জৈব লবণ না। রক্ত সামান্য অজৈব লবণ থাকে, সেই জন্য রক্ত নোনতা। এই টপিক থেকে যদি একটা এমসিকিউ আসে, তুমি প্রতিটাই করতে পারবা কিনা? ওকে, এখন তুমি দেখো এই টপিকটাই বইয়ে দেওয়া আছে, বইয়ের ওই প্যারাটাই আমরা পড়ে ফেললাম। কেউ যদি এখন বই নাও পড়তে চাও, দ্যাটস অল। কেউ যদি বইটা নাও পড়তে চাও সেটা কোনো ব্যাপার না, তুমি যা শুনে গেলেও কিন্তু পারবা, বাট বইয়ে যে এখানে আছে সেটা আমি দেখাই দিলাম। এরপর এই পেজে একটা এমসিকিউ ছিল যে রক্ত সংবহনতন্ত্র আবিষ্কার করেন কে। তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, রক্ত সংবহনতন্ত্র আবিষ্কার করেন হলো উইলিয়াম হার্ভে। তো যদি এখান থেকে ভবিষ্যতে কঠিন প্রশ্ন করতে চায়, উইলিয়াম হার্ভে ঠিক আছে, কিন্তু এমন কি কোনো মানুষ আছে যিনি উইলিয়াম হার্ভের আগে ধমনী, রক্ত, লসিকা সম্পর্কে বর্ণনা দিয়েছেন? তোমার উত্তর হবে হ্যাঁ, সেই মানুষটার নাম হলো বিজ্ঞানী গ্রিক চিকিৎসক গ্যালেন। তিনি শিরা ও ধমনী শনাক্ত করেন এবং তাদের বর্ণনা দেন। এইটুকু তুমি বলতে পারো। আর এই চ্যাপ্টারে আরো দু একটা বিজ্ঞানী নাম আসবে, যেমন হৃৎপিণ্ড প্রথম প্রতিস্থাপন করেন কে। এই বিজ্ঞানীটার নাম আমরা একটু মনে রাখবো সবাই, তার নাম হলো ক্রিশ্চিয়ান বার্নার্ড। তিনি প্রথম তোমার হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন। আরেকজন বিজ্ঞানী ওপেন হার্ট সার্জারি, এটার বিজ্ঞানীর নামটা খালি শুনে নাও, জন লুইস ওপেন হার্ট সার্জারির তিনি প্রথম সফলভাবে সম্পন্ন করেন। তো এটা দুই তিনটা বইয়ের মিলন, যে কোনো বই থেকে প্রশ্ন আসতে পারে, ইউ জাস্ট নেভার নো। প্রথমবার শুনে নিলা কিন্তু শেষবার না, আশা করি ব্রেনের মধ্যে ঢুকে গেল, আশা করি পারবো না ইনশাল্লাহ। এখন তারপরে দেখো তো, তাহলে এরপরে প্রশ্ন করতে পারে যে আমাদের শরীরে সংবহনতন্ত্র আছে কয় রকমের। দেখো অনেকেই তোমরা জানতা না, পরীক্ষায় ভুল করে ফেলতা। দেখো আমাদের শরীরে সংবহনতন্ত্র আছে 2 রকমের, একটার নাম রক্ত সংবহনতন্ত্র, আরেকটার নাম লসিকাতন্ত্র। জাস্ট জানা হয়ে গেল। একবার শুনলে এটা ভুল হবে না, মন দিয়ে যে শুনতে হবে, ঠিক আছে। এরপর তুমি যদি বইয়ে দেখো, বইয়ে যে টপিকটা দেওয়া সেটা হলো রক্তের কাজ। তো রক্তের অনেকগুলো কাজ আছে, এটা জাস্ট রিডিং পড়লেই হয়। রক্তের কাজ রিডিং, এটা জাস্ট রিডিং পড়লেই হয়। রক্তের কাজ কি, এটা কোনো ব্যাপার? দেখো পুষ্টিদ্রব্য পরিবহন, তারপরে শ্বসন গ্যাস অক্সিজেন পরিবহন, বিভিন্ন জিনিসপত্র পরিবহন। সবচেয়ে যেটা পরীক্ষায় আসবে সেটা কি, হোমিওস্টেসিস কাকে বলে? শরীরের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য রক্ষা করাকে বলে হোমিওস্টেসিস। হোম শব্দের অর্থ অভ্যন্তরীণ বা বাসা, স্টেসিস মানে সেটাকে স্থির রাখা। তাহলে হোমিওস্টেসিস মানে দেহের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য রক্ষা করে হোমিওস্টেসিস। এখান থেকে এই এমসিকিউটাই আসবে। আরেকভাবে আসতে পারে, নিচের কোনটা রক্তের কাজ নয়? তো দেখো এইটা দেওয়া আছে, নিচের কোনটা রক্তের কাজ নয়। এটা একটা কানা বাচ্চাও, মানে কানাও পারবে এইটা কাজ, মানে যে মূর্খ সেও পারবে। সরি, কানা বলা ঠিক হলো না। খাদ্য পরিপাক করা। ভাই রক্তের কাজ কি খাদ্য পরিপাক করা, নাকি যে খাবারটা পরিপাক হয়ে গেছে রক্তে সেটাকে পরিবহন করা? রক্ত খাদ্য পরিপাক করে, পরিপাক নালী। তার বাকি অপশনগুলো দেখো এমনি পারবা, দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ, হরমোন পরিবহন, রোগ প্রতিরোধ, এগুলা তুমি যদি পড়ো এমনি পারবা। তো এখান থেকে যদি একটা প্রশ্ন আসে সেটা হোমিওস্টেসিস রিলেটেড আসা উচিত, আর এরকম যদি আসে তাহলে এটা সবাই পারবে। দ্যাটস অল। এরপরে টপিকটা দেখো, আমি কিন্তু দ্রুততার সাথে পড়াচ্ছি, এটা কিন্তু পরীক্ষার আগে রিভিশনমূলক ক্লাস। যারা খুব ভালো বায়োলজি পড়েছো তাদের জন্য এটা কাজে লাগবে, যারা বায়োলজি পড়োনি আমার কথাগুলো যদি মন দিয়ে শোনো তাদের জন্য এটা পুরোপুরি কাজে লাগবে। দেখো তো রক্ত ও রক্তের উপাদান। তো এখানে জাস্ট মেইন পড়াটা পড়ে আমি তোমাকে মেইন টপিকটা বলে দিই, দেখো সবগুলো পারবা। তো আমরা সবাই জানি যে রক্তের 55% প্লাজমা, বাকি 45% রক্তকণিকা। আমরা সবাই জানি না? তুমি জাস্ট মেইন পড়াটা দেখো তো একদম দেখেছো কিনা। সো এই যে রক্তের 55% প্লাজমা, এখান থেকে কি কি প্রশ্ন আসবে তোমাকে আমি জাস্ট বলে দিই। দেখো তো রক্তের 55% হলো প্লাজমা বা রক্তরস। পরীক্ষায় প্রশ্ন আসবে প্লাজমার কত পার্সেন্ট পানি। তুমি বলবা যে প্লাজমার সামনে জাস্ট নিচেই বলা আছে, সো প্লাজমার 90 থেকে 92% পানি। তো সেটা আমি বলবো, তার আগে এখানে কি কি দেওয়া আছে দেখো। সো 55% প্লাজমা, বাকি 45% কি, 45% রক্তকণিকা। ক্লিয়ার? পরীক্ষা প্রশ্ন করতে পারে যে প্লাজমা আলাদা করা হয় কোন যন্ত্রের মাধ্যমে, তুমি উত্তর দিবা সেন্ট্রিফিউগাল যন্ত্রের মাধ্যমে। দ্যাটস অল। তাহলে প্লাজমার পরিমাণ কত, 55, রক্তকণিকার পরিমাণ কত, 45। যে কেউ পারবে। এখন চলো পরের টপিক দেওয়া আছে প্লাজমা।
কত পার্সেন্ট প্লাজমা? 55%। বারবার এইটাই আসবে, আমি তো গ্যারান্টি দিলাম, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমার বইয়ে এগুলাই দেওয়া আছে, আমি তোমাকে পুরাটাই গো থ্রু করে দিচ্ছি, মনে করাই দিচ্ছি। এরপর তুমি দেখো তো প্লাজমা 55%। আর কি কি প্রশ্ন করবে প্লাজমা থেকে? দেখো প্লাজমা যদি 5 লিটার রক্ত হয়, তার 55% কত? 3 লিটার। তাহলে শরীরে প্লাজমার পরিমাণ কত? 3 লিটার। প্লাজমার মধ্যে পানি কত পার্সেন্ট? 90 থেকে 92%। তাহলে বাকিটুকু কি? কঠিন পদার্থ। 8 থেকে 10% কঠিন পদার্থ। আর প্লাজমার পিএইচটাই রক্তের পিএইচ, তাহলে প্লাজমার পিএইচ কত? 7.4। ওইটাই রক্তের পিএইচ। ঠিক আছে। এখন তাহলে প্লাজমার দেখো পানি কত পার্সেন্ট, তোমাকে আলাদা করে বলতে হবে। প্লাজমা এগুলো তুমি প্রত্যেকটা উত্তর করতে পারবা, আমি তো পিডিএফটা দিয়ে দিব, জাস্ট সলভ করে দেখবা হুবহু কমন পড়ে গেছে। ঠিক আছে। এরপর বাকি 8 থেকে যে 10% সেটার মধ্যে কি থাকে? সেটার মধ্যে জৈব উপাদান থাকে, অজৈব উপাদান থাকে। জৈব উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাজমা প্রোটিন। দেখো তো খুবই গুরুত্বপূর্ণ, প্লাজমা প্রোটিনের নাম অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। আমি এটা তোমাদেরকে বারবার পড়িয়েছি, আমি যারা আমার ক্লাস করেছো আগে, আমি তোমাদেরকে অনেকবার পড়িয়েছি গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। আশা করি মনে থাকবে, জাস্ট মনে থাকবে, এগুলো কিন্তু আসবে। ওকে, ডান। এরপর প্রশ্ন করবে এই যে প্লাজমা প্রোটিন এগুলো রক্তে কতটুকু থাকে, এটা কত কি পরিমাণ থাকে? তুমি বলবা যে এরা থাকে, দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, 6 থেকে 8 গ্রাম। প্রত্যেক ডেসিলিটার রক্তে 6 থেকে 8 গ্রাম। এই কথাটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। দেখো পরের প্রশ্নটাই করছে যে রক্তে প্লাজমা প্রোটিনের পরিমাণ কতটুকু, তুমি জাস্ট মনে রাখো 6 to 8। ডান। দেখো তাহলে জিপিএ 5, নিচের কোনটা প্লাজমা প্রোটিন নয়? জিপিএ 5 এর বাইরে যেটা আছে সেটাই হবে উত্তর। এইগুলো একবার পড়ে ফেললে এগুলো কোনো পড়া হলো? এগুলো কোনো ব্যাপার? আচ্ছা। এরপর দেখো রক্তে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে কে? এখানে রক্তরসের কাজ থেকে একটা প্রশ্ন দেওয়া আছে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক না, তোমার বইয়েও দেওয়া আছে, আমি তোমাকে দেখাই দিচ্ছি। রক্তরসের কাজ, এটা যে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক রক্তরসের কাজ, আমি সেটা বলবো না কখনো। এই যে দেওয়া আছে রক্তরসের কাজ, তোমার বইয়ে দেওয়া আছে। তো অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করা, জমাট বাঁধার প্রয়োজন উপাদান বহন করা, সবাইকে ধারণ করা। কেউ যদি পড়তে চাও পড়তে পারো, বাট এখান থেকে যে খুব বেশি প্রশ্ন আসবে সেটা না। আমার দায়িত্ব শিক্ষক হিসেবে এটা বলা যে কোনটা গুরুত্বপূর্ণ, তাহলে খুব যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা তা না। আচ্ছা, তো ঠিক আছে, ওকে। আমি যখন বাকি কাজগুলো আসবে, এই যে দেখো কোনটি কাজ রক্তরসের কাজ, এটা খুব একটা, বাকি কাজগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেটা আমি পড়াই দিব। তাহলে দ্যাটস অল। এরপরের টপিক লোহিত রক্তকণিকা। দেখো এই টপিক থেকে জাস্ট কয়েকটা কথা পড়লেই তোমার ফুল অ্যান্সার করতে পারবা। দেখো তো লোহিত রক্তকণিকা, লোহিত মানে কি? লাল বর্ণ। এগুলো আকৃতি কেমন? লোহিত রক্তকণিকা, তার মানে এগুলো আকৃতি কেমন? লাল বর্ণ, বৃত্তাকার। খুবই গুরুত্বপূর্ণ। এরা যেহেতু অ্যালপেনলিবে চকলেটের মতো, এইটা থেকেই কিন্তু প্রশ্ন আসবে। এরা কিন্তু দ্বি অবতল, এই জিনিসটাকে বলা হয় দ্বি অবতল। দেখো এগুলো যেহেতু প্রশ্ন আসবে পরীক্ষায়, এখন তো আর এগুলোকে অবহেলা করার সুযোগ নাই। তুমি যদি মনে করো মেডিকেল ভর্তি পরীক্ষার তুলনায় এইচএসসির বায়োলজি সহজ, তুমি ভুলের স্বর্গে বাস করছো। অনেক বেশি কঠিন হয় এইচএসসি পরীক্ষা। হয়তো আমরা সবার সাপোর্ট পেয়ে পরীক্ষা দিই, সেই জন্য এতটা কঠিন বলে মনে হয় না। কিন্তু তোমাকে গত 10 বছরের এইচএসসি বায়োলজির মেডিকেল ভর্তি পরীক্ষা বায়োলজি প্রশ্ন দিলে তুমি আলাদা করতে পারবা না। বরং কঠিনগুলোকে তুমি ভাববা যেগুলো মেডিকেলে আসছে, বাট দ্য ট্রুথ ইজ অপোজিট। বেশি কঠিনগুলো কিন্তু এখানেই আসে। দ্বি অবতল, এদের কিন্তু নিউক্লিয়াস থাকে না। মনে রাখতে হবে আমাদের শরীরে 2টা কোষ আছে যাদের নিউক্লিয়াস থাকে না, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা। যদিও এদেরকে কোষ বললে অনেকেই মন খারাপ করবে, এরা কোষ না, এরা কণিকা, কিন্তু তারপরও কোষের মতো এদের আচরণ, এদের নিউক্লিয়াস নেই, তাই না? দেখতে চাকতির মতো। এখান থেকে এইটুকু উত্তর করা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আর কি এখান থেকে আর কতটুকু পড়তে হবে? মনে রাখতে হবে যে এখানে মূলত এই পড়াটুকু এইটুকু পড়লেই আসলে হয়ে যাবে। তাহলে দেখো তো যা যা বললাম তাই তুমি কমন পাবা। দেখো তো লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য নিচের কোনটা? নিউক্লিয়াস যুক্ত, উত্তর হলো না। এটাকে দ্বি উত্তল, উত্তর হলো না। এটাকে অস্থিতিস্থাপক, তো এটা আমরা পড়িনি, তোমাকে জানিয়ে দিচ্ছি যে এরা স্থিতিস্থাপক। এটা মানে বিভিন্ন জায়গায় ধাক্কা খেলে মানে অনেকটা রাবারের মতো, এটা জানিয়ে দিলাম। তো এরা হলো নমনীয়, তো এই বৈশিষ্ট্যটা এদের সাথে যায় এটা। ঠিক আছে। নিউক্লিয়াসবিহীন কোষের নাম কি? আমাদের শরীরের লোহিত রক্তকণিকা। নিউক্লিয়াসবিহীন কোষের নাম কি? লোহিত রক্তকণিকা। এই তো বলে দিলাম। ঠিক আছে। আর এই যে এখানে লোহিত রক্তকণিকার ভেতরে পানি কতটুকু, খুব গুরুত্বপূর্ণ না, যা জেনে নিতে পারো যে 60 থেকে 70%। প্লাজমার মতো 90% বলে দিও না। লোহিত রক্তকণিকার ভেতরে মূলত হিমোগ্লোবিন থাকে, পানির পরিমাণ কিছুটা সেই তুলনায় সেই জন্যই কম থাকে। এখন দেখো
লোহিত রক্তকণিকার ভিতরে মূল কি থাকে? মূলত থাকে হিমোগ্লোবিন। মূলত থাকে হিমোগ্লোবিন কত পার্সেন্ট? 90%। দেখো একটা লোহিত রক্তকণিকা, এইটা যদি লোহিত রক্তকণিকা হয়, তার ভিতরে পুরাটা জুড়ে যা থাকে তার নাম হিমোগ্লোবিন। কত পার্সেন্ট জায়গা জুড়ে থাকে? 90% জায়গা জুড়ে থাকে। প্রত্যেকটা তথ্য, এর বাইরে কোনো প্রশ্ন আসার কোনো কারণ নাই। এবং রক্তের উপস্থিতি লাল, রক্তের রং লাল হয় কেন? রক্ত লাল হয় কেন? রক্ত লাল হয় কারণ ওই যে হিমোগ্লোবিন থাকে। কথা ক্লিয়ার? ইনশাল্লাহ ঠিক আছে, দ্যাটস ফাইন। লোহিত রক্তকণিকা কিন্তু সবগুলো বই থেকেই এমসিকিউ কভার হয়ে যাচ্ছে। এরপর তাহলে আমরা অনেকটুকু জেনে গেলাম, রাইট? ঠিক আছে, লোহিত রক্তকণিকা থেকে তোমাকে আরেকটু পড়তে হবে। সেটা হলো লোহিত রক্তকণিকার জন্ম কোথা থেকে, মৃত্যু কোথা থেকে। মনে রাখতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে এটা খুবই গুরুত্বপূর্ণ যে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়, কোথায় ধ্বংস হয়, খুব গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে আমাদের মতো বয়স্কদের শরীরে লোহিত রক্তকণিকা তৈরি হয় বড় বড় হাড়ের অস্থিমজ্জায়। খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসবে, তোমাকে জাস্ট এটা জানতে হবে। তাহলে এমনি বয়স্কদের শরীরে এটা অস্থিমজ্জায় তৈরি হয়, এই রিলেটেড প্রশ্ন কিন্তু তুমি পাবা, এটা মাস্ট। এটা তৈরি হয় অস্থিমজ্জায়, কিন্তু এটা বড়দের শরীরে, ভালো করে খেয়াল করো, তৈরি হয় অস্থিমজ্জায় এবং এটা ধ্বংস হয়, ভালো মতো দেখো, ধ্বংস হয় যকৃত এবং প্লীহাতে। যকৃত আর প্লীহাতে, তো এইটা থেকে ভুল করা যাবে না। কিন্তু এই যে যকৃত আর প্লীহাতে যে ধ্বংস হয়, এটা কিন্তু বড়দের শরীরে। কিন্তু বাচ্চাদের শরীরে কিন্তু জাস্ট যকৃত আর প্লীহা উল্টা কাজটা করে। বাচ্চাদের শরীরে, ভ্রূণের শরীরে এই যকৃত আর প্লীহা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে বাচ্চাদের শরীরের লোহিত রক্তকণিকা কোথা থেকে তৈরি হয়, তোমার উত্তর হবে যকৃত আর প্লীহা। কিন্তু বড়দের শরীরে কিন্তু এটা উল্টা কাজটা করে, এটা ধ্বংস হয়। এটা ভুল করা যাবে না, আমি খেয়াল করিয়ে দিলাম। এটা থেকে বহু প্রশ্ন আসবে, তুমি এখান থেকে কোনো বোর্ডে প্রশ্ন পাবা। দেখো তো এই প্রশ্নটা করা হয়েছে, দেখো ভ্রূণীয় অবস্থায় লোহিত রক্তকণিকা তৈরি হয় কোথা থেকে? দেখো অপশনে আছে পরশুকা, হিউমেরাস, কশেরুকা, মানে অস্থিমজ্জা। উত্তর হবে প্লীহা। কথা ক্লিয়ার? বুঝাতে পারলাম? তাহলে দেখো তো এই লাইনটা, ভ্রূণীয় অবস্থায় যকৃত, প্লীহা এবং থাইমাস থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়। এরপর 20 বছর বয়স পর্যন্ত, ভ্রূণ বাচ্চা শেষ, তুমি এখন দুনিয়াতে আসছো, 20 বছর বয়স পর্যন্ত দেহের সব অস্থিমজ্জা থেকে, সব। আর 20 বছর বয়সের পরে এই যে হিউমেরাস, ফিমার, কশেরুকা, পরশুকা, এগুলো থেকে উৎপন্ন হয়। তাহলে 3টা ধাপ, বাচ্চার শরীরে যকৃত, প্লীহা, থাইমাস, 20 বছর বয়স পর্যন্ত সকল অস্থিমজ্জা, 20-এর পরে শুধু বড় বড় হাড্ডি, হিউমেরাস, ফিমার, স্টার্নাম, কশেরুকা, এইগুলো থেকে উৎপন্ন হয়। এটা তাহলে তুমি যদি পড়ে ফেলো, দেখবে তুমি বেশিরভাগ প্রশ্ন উত্তর করতে পারছো। এবং তুমি যখন এইটা পড়বা, তখন তোমাকে আরো প্রশ্ন করবে যে লোহিত রক্তকণিকা না হয়, তুমি বললা যে অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়, শ্বেত রক্তকণিকা, তারপর অনুচক্রিকা, এরা কোথা থেকে উৎপন্ন হয়, এদের উৎপত্তির নামটা কি? খেয়াল করে দেখো, সবাই তুমি দেখো, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, সবগুলা ফিল কিন্তু লাল অস্থিমজ্জা থেকেই আসে। অনুচক্রিকা কোথা থেকে আসে? লাল অস্থিমজ্জা থেকেই আসে। কিন্তু ওই যে যাদের শেষে এরকম লিম্ফোসাইট আর মনোসাইট বলা আছে, তারা কোথা থেকে আসে? তারাও লাল অস্থিমজ্জা থেকে আসে। এই দুইটা জায়গা ছাড়াও তারা লসিকা থেকে আসে, কারণ লিম্ফ মানে লসিকা, তো ওদের সাথে প্রতিরক্ষা ব্যবস্থা প্লীহা এবং লসিকা গ্রন্থি। তো এই দুইটা একটু এক্সট্রা সবাইকে জানিয়ে দিলাম। তো পরীক্ষায় প্রশ্ন এরকম ভাবে দিতে পারে যে লিম্ফোসাইট তৈরি হয় না কোথা থেকে? খেয়াল করো, প্লীহা, লসিকা, লাল অস্থিমজ্জা, 3টা থেকেই তৈরি হয়। যকৃত যদি অপশনে থাকে, যকৃত হবে উত্তর। এই বক্সটার দিকে একটু তাকাও, সবাই লাল অস্থিমজ্জা থেকে তৈরি হয়, দ্যাট ইজ ফাইন। কিন্তু মনোসাইট আর লিম্ফোসাইট, মলি, এরা দুজন আরো প্লীহা এবং লসিকা গ্রন্থি থেকে এক্সট্রা তৈরি হয়। তোমাকে আমি জানিয়ে দিলাম, তুমি এখন এই রিলেটেড সকল বোর্ডে অসংখ্য প্রশ্ন পাবা। যেমন দেখো কি প্রশ্ন পাবা, ভ্রূণে লোহিত রক্তকণিকা তৈরি হয় কোথা থেকে? মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, প্লীহা থেকে, তাই না? তারপরে লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল 9 কোনটা? দেখো তো, অস্থিমজ্জা, যকৃত, প্লীহা, হৃৎপিণ্ড থেকে কখনো তৈরি হয়? নিজেই পারবা। 20 বছর বয়স পর্যন্ত কোথা থেকে তৈরি হয়? হিমোসাইটোব্লাস্ট, সকল অস্থিমজ্জা, ঠিক আছে? এবং এই যে রক্ত তৈরির যে প্রক্রিয়াটা, এটাকে কি বলে? পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ভাই, যা বলতেছি এই চ্যাপ্টারে সব ইম্পর্টেন্ট। এটাকে কি বলে? এরিথ্রোপোয়েসিস। লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াটাকে কি বলে? এটার নাম এরিথ্রোপোয়েসিস। এখান থেকে 3টা লাইন তোমাকে পড়তে হবে। এরিথ্রোপোয়েসিস এতটা গুরুত্বপূর্ণ, এরিথ্রোপোয়েসিস কোথায় হয়? অস্থিমজ্জার ভিতরে। জাস্ট তোমাকে বলে দেই, এটা এতটা গুরুত্বপূর্ণ। এই যে অস্থিমজ্জার ভিতরে, এই যে হাড্ডির ভিতরে যে আরবিসি তৈরি হয়, এখান থেকে আরবিসি তৈরি হবে, তাই না?
এখান থেকে আরবিসি তৈরি হবে, আরবিসি তৈরি হবে, তাই তো? আচ্ছা, তো এই যে এই প্রক্রিয়াটার এরিথ্রোপয়েসিস পরীক্ষায় প্রশ্ন আসবে এখানে কোন হরমোন তোমাকে সাহায্য করে, এইটা একদম কমন, এটা নাম হলো এরিথ্রোপয়েটিন হরমোন। পরীক্ষায় প্রশ্ন হবে এরিথ্রোপয়েটিন হরমোনটা কোথা থেকে আসে, তুমি উত্তর করবে কিডনি থেকে আসে। ডান, তাহলে এইটুকু যে বলতে পারবে সে পুরোপুরি উত্তর করতে পারবে। ঠিক আছে, সুন্দর। এবার তাহলে আর কি প্রশ্ন এখান থেকে করতে পারে আমি তোমাকে দেখাই দিচ্ছি, জাস্ট বলে দিলাম। তাহলে হরমোনটার নাম কি, মাত্র পড়াই দিছি, এরিথ্রোপয়েটিন হরমোন কোথা থেকে আসে, কিডনি থেকে বা বৃক্ক থেকে আসে। তাহলে একদম তুমি জাস্ট পারফেক্টলি উত্তর করতে পারবা, দ্রুততার সাথে উত্তর করতে পারবা। ঠিক আছে, ওকে। এবার বইয়ে তো এত তথ্য দেওয়া, বইয়ে এত তথ্য দেওয়া, তোমাকে তো মোটামুটি সব পড়তে পারতে হবে, তোমাকে তো সব জানতে হবে। দেখো তো, মনে রাখতে হবে যে ছোট বাচ্চাদের শরীরে আরবিসির পরিমাণ অনেক বেশি থাকে। তুমি বলতে পারো ভাইয়া কেন, ওরা তো ছোট মানুষ, ওদের শরীরে বেশি থাকে কেন? কারণ ধরো ওদের রিক্সাগুলা ছোট ছোট রিক্সা, খেয়াল করছো আমরা ছোটবেলায় রিক্সা চালাতাম, তো ওই রিক্সাগুলাতে কয়জন মানুষ উঠতে পারে? ও নিজেই তো উঠতে পারে, তাই না? শুধুমাত্র বাচ্চাটা উঠতে পারে। কিন্তু আমাদের রিক্সাগুলো, মানে আমাদের লোহিত রক্তকণিকাগুলো বড় বড় রিক্সা, আমাদের একটা লোহিত রক্তকণিকা 4টা আরবিসি বহন করতে পারে। আমাদের আরবিসি মানে 4টা অক্সিজেন বহন করতে পারে। আমাদের আরবিসির অক্সিজেন বহন করার ক্ষমতা অনেক বেশি, কিন্তু ওদের অক্সিজেন বহন করার ক্ষমতা অনেক কম, সেজন্য ওদের অনেক বেশি পরিমাণে আরবিসি লাগে অক্সিজেন বহন করার জন্য। এটা থেকে প্রশ্ন করতে পারে। ভ্রূণ দেহে 80 থেকে 90, শিশু দেহে 60 থেকে 70, পূর্ণবয়স্ক পুরুষে 50, স্ত্রী দেহে 45। এটা মনে রাখলেই হবে। গাজী আজমল স্যারের বইয়ে এটা এখনো অন্য বইয়ে আছে, গাজী আজমল স্যারের বই সংখ্যাটা একটু চেঞ্জ করেছে, কিন্তু কাছাকাছি সবই একই রকম। দেখো 45, 50, 60, 70, 80, 90, ভ্রূণ দেহে 80, 90, শিশু দেহে 60, 70, পুরুষে 50, মহিলাদের 45। রেঞ্জটা দেখে নিও। এই তো মেইন কথা। এই রিলেটেড 3টা প্রশ্ন দেওয়া আছে, তুমি জাস্ট A to Z উত্তর করতে পারবা, একদম উত্তর করতে পারবা। এখন কত পার্সেন্ট কমে গেলে সেটাকে তুমি রক্ত স্বল্পতা বলবা? দেখো 25% কমে গেলে, কত পার্সেন্ট কমে গেলে? 25% কমে গেলে এটাকে তুমি কি বলে ডাকবা? রক্ত স্বল্পতা, রক্তাল্পতা। এটাকে তুমি কি বলবা? অ্যানিমিয়া। ইংলিশটা আসতে পারে অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা। অ্যানিমিয়া, কোনো কিছুতে যদি এমিয়া কথাটা থাকে, এমিয়া শব্দের অর্থ রক্ত, এ মানে নাই, এমিয়া মানে রক্ত, এ মানে নাই, তাহলে অ্যানিমিয়া মানে রক্ত নাই। আর যদি বেশি হয়ে যায়, কত লক্ষের বেশি থাকার কথা 50 লক্ষ, আছে 65 লক্ষ, তাহলে তুমি এটাকে বলবো পলিসাইথেমিয়া। পরীক্ষায় আসবে প্রিয় ভাই বোনের, এগুলো প্রত্যেকটা গাজী আজমল স্যারের পড়া, প্রতিটাই দেওয়া আছে। তাহলে পলিসাইথেমিয়া কখন বলবা? বেশি হয়ে গেলে। পলি মানে বেশি, সাইতো মানে কোষ, এমিয়া মানে রক্ত, রক্তের মধ্যে কোষের পরিমাণ বেশি। আমি কিন্তু একটা গো থ্রু করছি, এটা কিন্তু একটা রিভিশন ওয়ান শর্ট ক্লাস, থ্রু ক্লাস, একদম এক ক্লাসে সবগুলো এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে। বুঝাতে পারলাম? অনেকগুলো অলরেডি পড়া হয়ে গেছে, তুমি হয়তো বুঝতে পারছো না। অনেকগুলো অলরেডি পড়া হয়ে গেছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার তুমি জাস্ট তাকায় দেখো, এই যে লোহিত রক্তকণিকা পারা যাবে ইনশাল্লাহ। মনে রাখতে হবে লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না, এটা সত্য। লোহিত রক্তকণিকার কখনোই নিউক্লিয়াস থাকে না, কিন্তু এক সময় লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াসটা এক সময় বের হয়ে যায়। যখন নিউক্লিয়াস ছিল এটাকে বলে অপরিপক্ক লোহিত রক্তকণিকা। এটাকে কি বলে? ইরাইথ্রোব্লাস্ট। এমনি লোহিত রক্তকণিকার নাম কি? এরিথ্রোসাইট। তাহলে তাকায় দেখো, এই যে নিউক্লিয়াস বিশিষ্ট অপরিপক্ক লোহিত রক্তকণিকাকে কি বলে? এরিথ্রোব্লাস্ট। এইটাই পরবর্তীতে নিউক্লিয়াসটা বের হয়ে যাওয়ার পর এটার নাম কি হবে? এটার নাম হবে এরিথ্রোসাইট। আশা করি আমরা উত্তর করতে পারবো, বের হয়ে গেলে সেটা এরিথ্রোসাইটে পরিণত হয়। ওকে, পারা যাবে? ঠিক আছে, ঠিক আছে, ওকে, সুন্দর। ওকে, এখানে একটা এক্সট্রা ইনফো তোমাকে জানিয়ে দিই, এটা অনেকেই হয়তো পড়ো নাই। প্রতি মাসে কতটুকু কি পরিমাণ আরবিসি উৎপন্ন হয়? দেখো, আমরা বলি না যে 120 দিন পর পর রক্ত দিতে হবে, তো দেখো সাধারণত 30 দিনের মধ্যেই আরবিসি মোটামুটি তৈরি হয়ে যায়। তারপর আমরা একটু সময় নেই যে মানে যাতে ওর শরীরে রক্ত কোনোভাবে কম না হয়। দেখো 400 থেকে 500 মিলি আরবিসি এক মাসে তৈরি হয়। জাস্ট তথ্যটা জানা, এখান থেকে অন্য কোনো প্রশ্ন আসবে না। আরবিসি কতদিন বাঁচে? 120 দিন। এবং এই যে যখন মারা যায়, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, দেখো একটু আগে পড়াইছি, আরবিসি যে মারা গেল 120 দিন পরে, মারা গেলে ওর দাফন কাফন কোথায় হয়, ওর কবর কোথায় হয়? যকৃত আর প্লীহা। দেখো এটাই পরীক্ষায় আসবে, অলরেডি কিন্তু পড়াইছি। ধ্বংস কোথায় হয় আরবিসি? যকৃত এবং প্লীহাতে। ছবি মনে আছে না? একটু আগে তো দেখলাম। তাহলে পূর্ণবয়স্ক মানুষের ধ্বংস হয় মানে কি? ধ্বংস মানে কবর কোথায় হয়, দাফন কাফন কোথায় হয়? যকৃত আর প্লীহাতে। দ্যাট ইজ অল। তাহলে এখান থেকে এইটুকু থেকে আর কি প্রশ্ন আসবে? প্রত্যেকটা লাইন কিন্তু আমি ধরে দিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রত্যেক 100 ml রক্তে কতটুকু হিমোগ্লোবিন থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, 16 গ্রাম। এবং তুমি যখন রক্তের রিপোর্ট দেখো, এই লেখাটাই লেখা থাকে হিমোগ্লোবিন, শুরুতেই লেখা থাকে হিমোগ্লোবিন কত পার্সেন্ট? 16 গ্রাম।
খুবই 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 গুরুত্বপূর্ণ। জাস্ট কান দিয়ে শুনলে মনে থাকলেই হবে, 16 দেখলেই উত্তর করে দেবো পরীক্ষার হলে হিমোগ্লোবিন সম্পর্কে। ঠিক আছে, ওকে। এরপর তোমার বইয়ে হিমোগ্লোবিন থেকে 4 থেকে 5টা প্রশ্ন করা আছে, জাস্ট 4 থেকে 5টা প্রশ্ন করা। হিমোগ্লোবিনের মূলত বাকি যে প্রশ্নগুলো যে আসবে ব্যাপারটা তা না, জাস্ট তোমাকে খালি একটু বলে দিই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হিমোগ্লোবিন থেকে, হিমোগ্লোবিন ভাঙার পর সর্বশেষে কি উৎপন্ন হয়? বিলিরুবিন এবং বিলিভার্ডিন। দেখো, বিলিরুবিন এবং বিলিভার্ডিন উৎপন্ন করা কার কাজ? লোহিত রক্তকণিকার কাজ। এটা হিমোগ্লোবিন ভেঙে উৎপন্ন হয়। বুঝতে পারলাম? বিলিরুবিন কোথা থেকে আসে? লোহিত রক্তকণিকা থেকে আসে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলোর একটা। এবং এই যে হিমোগ্লোবিন, হিম এবং গ্লোবিন, এখানে এরকম এখান থেকে রিলেটেড প্রশ্ন করতে পারে যে হিমোগ্লোবিন প্রোটিন ভেঙে, হিমোগ্লোবিনে গ্লোবিন, গ্লোবিনটা কি? প্রোটিন। প্রোটিন থেকে আলটিমেটলি কি পাই আমরা? অ্যামিনো অ্যাসিড। বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। এবং এটাও জিজ্ঞাসা করতে পারে, ওই যে হিমোগ্লোবিনের হিম, হিমের মধ্যে কি থাকে? উত্তর হলো লোহা। লোহার কোন আয়ন হিসাবে থাকে? দেখো, এই যে লৌহ অংশ থাকে, এটা লোহা হিসাবে থাকে, দেখতে পাচ্ছ? এই লোহাটা আমাদের শরীরে পরবর্তীতে ফেরিটিন হিসাবে জমা থাকে। তাহলে হিমোগ্লোবিনের মধ্যে হিম, হিমের মধ্যে কি থাকে? লোহা হিসাবে থাকে। বোঝাতে পেরেছি? যে লোহাটা যখন মারা যায় আরবিসি, লোহাটা আলাদা হয়ে গেল, প্রোটিনটা আলাদা হয়ে গেল, প্রোটিনটা অ্যামিনো অ্যাসিড হয়ে শরীরের কাজে লাগলো, আর লোহাটা ফেরিটিন হিসাবে আমাদের শরীরে জমা থাকলো। এগুলো প্রত্যেকটা বইয়ে দেওয়া, এত এত এমসিকিউ, এত এত এমসিকিউ তোমাকে জানতে হবে। এরপর লোহিত রক্তকণিকার কাজ 9 কোনটা? তো তুমি এখানে অনেক কিছুই দেওয়া আছে, তোমার বইয়েও কিন্তু লোহিত রক্তকণিকার কাজ নিয়ে একটা বিশাল কথা বলা আছে। নতুন বইয়ে লোহিত রক্তকণিকার কাজ নিয়ে অনেকগুলো কথা বলা। সো আমি যেটা তোমাকে পড়াই সেটা হলো, আমি জানি না তোমরা এটা মনে আছে কিনা, যারা আমার ক্লাস করেছো রক্ত সঞ্চরণ চ্যাপ্টারের, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা, দেখতে পাচ্ছ? আমি এটা এভাবে মনে রাখতাম, সেটা হলো অম্লক্ষারের ভারসাম্য রক্ষা। জাস্ট মেইন কথাটা বলে দিচ্ছি যেহেতু খুব বেশি সময় নাই। তারপরে হলো ব দিয়ে কি? ব্লাড গ্রুপ। রক্তে ব্লাড গ্রুপের জন্য দায়ী কে? ব্লাড গ্রুপের জন্য দায়ী কে? আরবিসি। মনে আছে কিনা? এই যে আরবিসির গায়ে থাকা ব্লাড গ্রুপ, আরবিসির গায়ে থাকা এ, আরবিসির গায়ে যদি বি থাকে তাহলে বি, এভাবেই তো আমরা ব্লাড গ্রুপ ঠিক করি। তাহলে আরবিসি, আরবিসির কাজ, আরবিসির কাজ থেকে এই প্রশ্ন আসবে। তারপরে দেখো সান্দ্রতা, সান্দ্রতা রক্ষা। তারপরে দেখো নাইট্রিক অক্সাইড তৈরি। দেখো বইয়ের মধ্যে এগুলো দেওয়া আছে। হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি। হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি। তো এখানে ব্লাড গ্রুপের জায়গায় তুমি মনে রাখো ব দিয়ে বিলিরুবিন, তাহলে আরো সহজ হবে। বিলিরুবিন তৈরি করা কার কাজ? বিলিরুবিন তৈরি করা, বিলিরুবিন তৈরি করা কার কাজ? ইনশাল্লাহ আরো ভালো, ইনশাল্লাহ আরো ভালো উত্তর করতে পারবা। আর র দিয়ে রক্তের গ্রুপ, দেখো সবগুলাই মিলে যাবে, সবগুলাই বইয়ে দেওয়া আছে। সো অম্লক্ষারের ভারসাম্য, বিলিরুবিন তৈরি করা ব দিয়ে, স দিয়ে সান্দ্রতা রক্ষা করা, রক্তের গ্রুপ তৈরি করা, নাইট্রিক অ্যাসিড তৈরি করা, হাইড্রোজেন সালফাইড তৈরি করা। আপাতত এটুকু মনে রেখে যাও, এই হলো আরবিসির কাজ। আরবিসির কাজ এইগুলা। মূল কাজ কি? অ দিয়ে অক্সিজেন পরিবহন, এটাই তো লেখা হয় নাই। এটাই কিন্তু মেইন কাজ। যদি বলা হয় মেইন কাজ কোনটা, অক্সিজেন পরিবহন, এছাড়া বাকি সব কাজ গৌণ। একটা কাজের জন্যই এই বিখ্যাত। বাকি এই কাজগুলা দ্যাটস ফাইন, ব্লাড গ্রুপটা আমরা প্রতিনিয়ত কাজে লাগাই। বাকি যে কাজগুলো সেগুলো আমাদের প্রতিদিন জীবনে আমরা ডাক্তাররা এতটা মনে রাখি না। বেঁচে থাকার জন্য সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা না হলেই নয় সেটা হলো অক্সিজেন পরিবহন, এটা এতটাই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে যদি প্রশ্ন আসে, বললাম তো একটা লাইনও মিস যাবে না। আমি তোমাকে A to Z পড়াই দিছি, কোনো এমসিকিউ মিস যাবে না, নট আ সিঙ্গেল এমসিকিউ তোমার মিস যাবে। পুরোটাই কভার করে দিলাম, এখন তুমি জাস্ট নিজে সলভ করলেই উত্তর করতে পারবা। তাহলে আরবিসি শেষ, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। ঠিক আছে, এবার চলে আসো শ্বেত রক্তকণিকা। তো চলো দ্রুত, আমি কিন্তু চেষ্টা করছি যে চ্যাপ্টারটাকে প্রথম, যেহেতু এটা প্রথম রেকর্ড করছি, এটাতে একটু সময় লাগছে, বাকিগুলো তোমরা কিন্তু দ্রুত পেয়ে যাবে ইনশাল্লাহ। বাকিগুলো আমরা আরও ভালো করতে পারবো। কিন্তু এই চ্যাপ্টার থেকে এত বেশি এমসিকিউ আছে, বাকি চ্যাপ্টারগুলোতে প্রত্যেক লাইন টু লাইনে এতগুলো এমসিকিউ নাই। তো শ্বেত রক্তকণিকায় চলে আসো। শ্বেত রক্তকণিকায় প্রথমেই বলা আছে যে এদেরকে কি বলা হয়? ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। তো এখান থেকে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক, ঠিক আছে। শ্বেত রক্তকণিকার বিষয় তোমরা সবাই জানো যে এটা কয় রকমের হয়, দানাদার, অদানাদার। আশা করি মনে আছে, দানা, হাতে দানা নিলে তুমি ফিল করতে পারবা। তাদের যাদের নামের শেষে ফিল আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, তারা সবাই দানাদার। যাদের নামের শেষে সাইট আছে তারা হলো অদানাদার। ইনশাল্লাহ আশা করি পারা যাবে, ঠিক আছে। ওভারঅল লোহিত রক্তকণিকা ছিল 50 লাখ, শ্বেত রক্তকণিকা কয় লাখ? শ্বেত রক্তকণিকা মাত্র 6 থেকে 8 হাজার। শ্বেত রক্তকণিকা কতটুকু? 6 থেকে 8 হাজার। তুমি কি খেয়াল করছো? মাত্র 6 থেকে 8 হাজার, ঠিক আছে।
ওকে, কোন ক্যান্সারের ক্ষেত্রে শ্বেত রক্ত পারা যাবে? মাত্র 6 থেকে 8,000, জিনিসটা ভুল করো না। লিউকোসাইটের সংখ্যা 6 থেকে 8,000, যদিও এটা এক এক বই, নতুন বইগুলোতে 6 থেকে 8,000-এর সাথে তুমি 4 থেকে 11,000 লিখে রাখো। 4 থেকে 11,000, নতুন বইগুলোতে 4 থেকে 11,000 দেওয়া, এটা আপডেটের তথ্যটা লিখে দাও। দুই বই দুই রকম থাকতে পারে, পরীক্ষায় কোনটা আসবে তুমি যা যাও না। আরবিসি 50 লাখ, শ্বেত রক্তকণিকা 4 থেকে 11,000, অপশনে 6 থেকে 8,000ও 6 থেকে 8,000ও থাকতে পারে, যে কোনো একটা অপশনে থাকতে পারে। 4 থেকে 11টাও লিখে নাও, আমি কিন্তু বলে দিলাম এটাও কিন্তু অপশনে থাকতে পারে। ক্লিয়ারলি বলে দিলাম, পারবো কিনা, কথাটা কি বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, ওকে। এবার শ্বেত রক্তকণিকা থেকে আরো অনেকগুলো প্রশ্ন করতে পারে, অনেক রকমের প্রশ্ন করতে পারে। তোমাকে জাস্ট এখান থেকে এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, লিউকেমিয়া শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যাওয়াকে কি বলে? লিউকো মানে লিউকোসাইট, শ্বেত রক্তকণিকা, তাহলে লিউকেমিয়া একটা ব্লাড ক্যান্সার। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন করে কোন ক্যান্সারের ক্ষেত্রে শ্বেত রক্তকণিকা বেড়ে যায়, উত্তর হলো লিউকেমিয়া। কারণ তাই না, লিউকেমিয়ার ক্ষেত্রে এইটা বেড়ে যায়। দ্যাটস ফাইন, এরকম প্রশ্ন তুমি পেতেই পারো। এখন শ্বেত রক্তকণিকার কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পেজটা থেকে তুমি একটা না একটা প্রশ্ন তোমার এইচএসসিতে পেতে যাচ্ছ। তোমার কাজ হবে এই অংশটা পুরাপুরি মনোযোগ দিয়ে আমার কথা শোনা। শুনলেই তোমার এটার পুরাটা পড়া হয়ে যাবে, একদম A to Z পড়া হয়ে যাবে, একদম পড়া হয়ে যাবে। তো তুমি একটু দেখো, শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত কত? 700টা লোহিত রক্তকণিকার বিপরীতে মাত্র একটা শ্বেত রক্তকণিকা খুঁজে পাওয়া যায়। কোথায় 50 লক্ষ, কোথায় 4,000 থেকে 11,000। তাহলে অনুপাত যদি পরীক্ষায় আসে, লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার অনুপাত কত? উত্তর হলো 700:1। অনেক জায়গায় 700:1 অপশনে না থাকলে 600:1 অপশনে থাকবে, যেটা থাকবে সেটাই উত্তর দিবা। 600:1 অনেক সময় অপশনে থাকে। ঠিক আছে, কোনটা দানাদার? যার নামের শেষে ফিল আছে সেটাই দানাদার, আশা করি বলতে হবে না। কোনটা অদানাদার? যার নামের শেষে সাইট আছে সেইটা অদানাদার, রাইট, ইনশাল্লাহ। শ্বেত রক্তকণিকার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা থাকে? সবচেয়ে বেশি পরিমাণে থাকে নিউট্রোফিল। নিউট্রোফিলের পরিমাণ সবচেয়ে বেশি, এটা আমি কিন্তু পড়াই বাচ্চাদেরকে, সবসময় আমি পড়াই। সবচেয়ে থাকে নিউট্রোফিল, এটা লাল কালার দিয়ে লিখলে বেশি বোঝা যাবে। সবচেয়ে বেশি থাকে নিউট্রোফিল, তারপরে লিম্ফোসাইট, তারপরে মনোসাইট, তারপরে ইওসিনোফিল, তারপরে বেসোফিল। পরীক্ষা প্রশ্ন আসতে পারে সবচেয়ে কম পাওয়া যায় কোনটা? উত্তর হলো বেসোফিল। যদি বলে সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা? উত্তর হলো নিউট্রোফিল। এরকম প্রশ্ন তুমি পাবা পরীক্ষায়, আজও কালো কোনো না কোনো পরীক্ষায়, কোনো না কোনো বোর্ডে এগুলা আসবে। তাহলে নিউট্রোফিলের সংখ্যা সবচেয়ে বেশি, কত? অলমোস্ট 3,000 থেকে 6,000, সংখ্যাটা সবচেয়ে বেশি পরিমাণটাই দাগাই দিবা। হ্যাঁ, অপশনে আলাদা আলাদা থাকতে পারে, বাট 4 থেকে 11,000-এর রেঞ্জে সবচেয়ে বেশি পরিমাণেরটাই দাগাই দিবা। ওকে, ঠিক আছে। এখান থেকে আর কি প্রশ্ন আসবে তোমার? কিন্তু এটা সিকিউতে আসতে পারে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিলের কাজ। নিউট্রোফিল কিন্তু দেখে চিনতে পারতে হবে, এটা এতটাই গুরুত্বপূর্ণ। তো জাস্ট নিউট্রোফিলের তোমাকে জাস্ট একটা ক্যারেক্টারিস্টিক্স বলে দিই। এইটা যে নিউট্রোফিল, এটাকে দেখে চেনার উপায় হলো এই নিউক্লিয়াসটাতে এইরকম 3টা খণ্ড দেওয়া থাকবে, এবং জায়গায় জায়গায় 3টা খণ্ড দেওয়া থাকবে, এবং জায়গায় জায়গায় এইরকম তোমার জায়গায় জায়গায় এইরকম দানা দানা দেওয়া থাকবে, কারণ নিউট্রোফিল তো। তাহলে দানা দানা, সাইটোপ্লাজমে দানাদার, কিন্তু নিউক্লিয়াস কয় খণ্ড বিশিষ্ট? মিনিমাম 3 খণ্ড বিশিষ্ট ছবি দেওয়া থাকবে, এটা হলো নিউট্রোফিল। তো পরীক্ষায় দেখো এই প্রশ্ন আসবে, নিউট্রোফিলে নিউক্লিয়াস কতগুলো লোবযুক্ত? 2 থেকে 7। তো গড়ে কয়টা? গড়ে হলো 3টা, মিনিমাম 3টা দেওয়া থাকবে, তো 2 থেকে 7 এটা তুমি লিখে ফেলবা। ঠিক আছে, এটা তোমরা সবাই আশা করি পড়েছো, তাই না? আমরা আশা করি সবাই এইটুকু তো রক্ত তোমরা চ্যাপ্টার জীবনে পড়েছো। নিউট্রোফিল মানে নিউট্রাল, কোনো রঙে রঞ্জিত হয় না। ইওসিনোফিল লাল রঙে রঞ্জিত হয়। বেসোফিল, বেইজ মানে নীল, ক্ষারের রং কি? নীল, তাহলে বেসোফিল নীল রঙে। তাহলে ইওসিনোফিল কোন রঙে রঞ্জিত হবে? ইওসিনোফিল লাল রঙে রঞ্জিত হবে। তাহলে ইওসিনোফিল প্রত্যেকটা কাজ করতে হবে। ইওসিনোফিলের 3টা কথা তোমাকে জাস্ট মনে রাখতে হবে। 1, এরা কোন রঙে রঞ্জিত হয়? লাল রঙে। 2 নাম্বার, ইওসিনোফিলের কয়টা খণ্ড দেওয়া থাকবে নিউক্লিয়াসে? 2টা খণ্ড। নিউট্রোফিলের কয়টা খণ্ড? 3টা খণ্ড মিনিমাম। আর মনে রাখবা, অ্যালার্জির সাথে সম্পর্ক কার? কৃমির সাথে সম্পর্ক কার? অ্যালার্জি এবং কৃমি, পরজীবীর সাথে সম্পর্ক কার? উত্তর হলো ইওসিনোফিল। পরীক্ষায় কিন্তু আসবে, অ্যালার্জির সাথে সম্পর্ক কার? ইওসিনোফিল, লাল 2 খণ্ড। এই কয়েকটা কথা তুমি যদি মনে রাখো, পরশু দিনের মানে কয়েকদিন পরে পরীক্ষায় তুমি ফুল কমন পেয়ে যাবা ইওসিনোফিল সম্পর্কে। ঠিক আছে, কথা ক্লিয়ার? দেখো ইওসিনোফিল সম্পর্কে সংখ্যা মনে রাখতে পারলে ভালো। ইওসিনোফিল বেসোফিলের চেয়ে একটু বেশি থাকে, 150 থেকে 300টা। এটা রক্তকণিকার 1 থেকে 4%। এগুলা, এই তথ্যগুলো মনে রাখাটা কিছুটা কঠিন বা কিছুটা চ্যালেঞ্জিং। ইওসিনোফিলে নিউক্লিয়াস 2টা খণ্ড, 2 থেকে 3টা খণ্ড থাকে। ঠিক আছে, পরিমাণ কত? 1 থেকে 4%। এগুলা মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে সমস্যা নেই। এগুলো যে আসবে এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ওইটা আসতে পারে। অ্যালার্জি
এনার্জির সাথে সম্পর্ক কার, এইটা আসতে পারে। ইওসিনোফিল ডান, এবার হলো বেসোফিল। মনে রাখতে হবে বেশি বেশি হাসতে হবে, বেশি বেশি হা হা হি হি করতে হবে। বেসোফিল কি? বেসোফিল, বেসোফিল থেকে কয়েকটা কথা। বেসোফিল, বেসোফিল থেকে এ টু জেড দেখো তো। বেসোফিল থেকে মনে রাখবা হা হা। হা হা মানে কি? হেপারিন, হিস্টামিন। হাহা মানে কি? হেপারিন এবং হিস্টামিন এরা ক্ষরণ করে। পরীক্ষা প্রশ্ন আসবে এই দুইটার মধ্যে যে কোন হেপারিনকে ক্ষরণ করে, হিস্টামিনকে ক্ষরণ করে, উত্তর হলো বেসোফিল। বারবার সকল পরীক্ষায় তুমি এই প্রশ্নটাই পাবা। তো এইটাই যেহেতু বারবার পাবা, তাহলে এটা ভালো করে পড়াটা গুরুত্বপূর্ণ না? দেখো তো, হেপারিনকে ক্ষরণ করে, পারবো না আমরা? বেসোফিল ক্ষরণ করে। বেসোফিল থেকে আর কি প্রশ্ন আসবে? মূলত এইটাই আসবে। হেপারিনকে বলা হয় রক্ততঞ্চন। হেপারিন আমাদের রক্তকে তরল রাখে, তাই না? রক্ততঞ্চনে বাধা দেয়, ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্ট। এই কথাগুলো তুমি সামনে পাবা। হেপারিন থেকে দুটা তথ্যই, হাহা কথাটা মনে রাখলে বেশিরভাগ উত্তর করতে পারবা। এই যে দেখো, হিস্টামিনকে ক্ষরণ করে, ঠিক আছে, হেপারিনকে ক্ষরণ করে, বারবার একই পড়া খুঁজে পাবা। সো প্যারা খাওয়ার কোনো কারণ নাই, তুমি এই পড়া বারবার পাবা, আমার কথার উপরে বিশ্বাস রাখো। একদম বারবার একই জিনিস পাবা, একই জিনিস পাবা। হেপারিন, হেপারিন রিলেটেড তুমি যা বলে দিলাম ইনশাল্লাহ। হেপারিন কি বর্ণ ধারণ করে? ওকে। আরেকটা প্রশ্ন আসে যে কার নিউক্লিয়াস, কার নিউক্লিয়াস বৃক্ক আকৃতির? বৃক্ক আকৃতির নিউক্লিয়াস দুই জনের, মনোসাইট এবং হেপারিন, বেসোফিল। তো জাস্ট ছবিটার দিকে দেখো, ছবিটার দিকে মনে মনে করাই দিই, এগুলো তো পড়তেই হবে। মানে কেউ যদি নিজের দায়িত্বে সব পারতে চাও, তাহলে এগুলা তোমাকে পারতে হবে। তাহলে নিউক্লিয়াস কিডনি আকৃতির, নিউক্লিয়াস কিডনি আকৃতির, দুইটারই নিউক্লিয়াস। এটা হলো মনোসাইট, এটা হলো বেসোফিল। তুমি বলবা যে ভাই এটা পার্থক্য করবো কিভাবে, মানে এটা কিভাবে পার্থক্য করা সম্ভব? বেসোফিল, ফিল আছে তার মানে দানা থাকবে, সাইটোপ্লাজমে দানা থাকবে। যার সাইটোপ্লাজমে দানা থাকবে এবং নিউক্লিয়াসটা বৃক্ক আকৃতির, কিডনি আকৃতির, তাকে আমরা বলবো বেসোফিল। আর যারটা একদম ক্লিয়ার, তাকে আমরা বলবো মনোসাইট। দ্যাটস ফাইন। দেখো বেসোফিলের নিউক্লিয়াস দেখতে কেমন, তুমি জাস্ট দৌড়ায় দৌড়ায় পারবা। উত্তর হলো বৃক্কাকার দেখতে। ওকে, তো এই টপিক থেকে প্রচুর প্রচুর এত বেশি প্রশ্ন আসে, মানে কি আর বলবো, এই একটা টপিক থেকে এত 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 প্রশ্ন আসে যে তোমাকে আমি কি বলবো। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। তুমি একা একা পড়তে পারো, কিন্তু আমার কথা শুনলে তোমার জাস্ট এই পড়াটা আরও, তুমি যদি, আমি তো এমনি খুব স্পিডে কথা বলছি কারণ চ্যাপ্টারটা আমাকে দ্রুত শেষ করতে হবে, ক্লাসের ডিউরেশন অনেক বড় করা যাবে না, যাতে তুমি ক্লাসটা শেষ করতে পারো। কিন্তু আমি যা বলছি তাই পরীক্ষায় আসবে, যা বলছি, যা বলছি, যেভাবে বলছি তাই পরীক্ষায় আসবে। বুঝাতে পারলাম? থেকে তুমি যেহেতু প্রশ্ন পাবা, এই জায়গায় যদি 5 মিনিট বেশি ব্যয় করা হয় সেটা কি খুব খারাপ হবে? তোমাকে এই জায়গায় 5 মিনিট এক্সট্রা সময় দিতেই হবে, কারণ এখান থেকে প্রশ্ন তুমি পাবা। এই জায়গাটাতে খুব তাড়াহুড়া করবা না। দেখো, তাহলে দানাদার থেকে তুমি কয়েকটা পড়ে ফেললা, অদানাদারের নাম আসবে না, মনোসাইট এবং লিম্ফোসাইট। সেখান থেকে কে কে দেখো, অদানাদার কে কে, তাহলে মনোসাইট, লিম্ফোসাইট, আমরা এগুলা জানি। তো আমি বলেছি সবচেয়ে বেশি থাকে নিউট্রোফিল, তারপরেই কে থাকে লিম্ফোসাইট। ওই বক্সটা, ওই পুরা বক্সটা পড়ে ফেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে এইখান থেকে তোমার একটা না একটা প্রশ্ন তুমি পাবা। তো এই যে বক্সটা থেকে একটা না একটা প্রশ্ন তুমি পাবা, প্রিয় ভাই ও বোনেরা। এই যে দুই জায়গাটা, এটা পড়ে ফেললেই তোমার একদম কাভার, এটা পড়ে ফেললেই একদম কাভার। কিন্তু ভাই এটা পড়া তো খুব কষ্ট লাগে। দেখো বেশিরভাগ পড়া তো অলরেডি শেষ। তুমি দেখো লোহিত রক্তকণিকা 50 লাখ 45 লাখ কোথা থেকে তৈরি হয়, ভ্রূণ অবস্থায় যকৃত, বাকি সব অস্থিমজ্জা, একদম শেষ। দ্বি অবতল বৃত্তাকার নিউক্লিয়াস, চাকতির মতো নিউক্লিয়াসবিহীন। কতদিন বাঁচে? 120 দিন। কি কি অবসর নাই হায়রে, কাজ পড়া শেষ। তারপরে দেখো তো শ্বেত রক্তকণিকা, দেখো তো নিউট্রোফিল সবচেয়ে বেশি পরিমাণে 3000 থেকে 5000 থাকে। কোথা থেকে তৈরি? লাল অস্থিমজ্জা। দেখো 2 থেকে 5 খণ্ড নিউক্লিয়াস বা 2 থেকে 7 খণ্ড, এক এক জায়গায় এক এক রকম বলা ব্যাপার না। এর মূল কাজ কি? নিউট্রোফিলের মূল কাজ কি? নিউট্রোফিলের মূল কাজ ফ্যাগোসাইটোসিস, এটা মনে রাখতে হবে। তো 2 থেকে 5, 2 থেকে 5 এটা মনে রাখতে পারো যে 2 থেকে 5 খণ্ড নিউক্লিয়াস, বাঁচে কয়দিন? 2 থেকে 5 দিন। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করা, মনে রাখতে হবে ফ্যাগোসাইটোসিস করে দুইজন, মনোসাইট এবং নিউট্রোফিল। দেখো তার বড় ভাইয়ের নাম মনোসাইট, 300 থেকে 800টা সংখ্যায় তৈরি হয়। কোথা থেকে? আগেই পড়াইছি, একটু আগে পড়াইছি, লাল অস্থিমজ্জা, প্লীহা এবং লসিকা গ্রন্থি। খেয়াল করো এর কাজ কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করা। একটু আগে পড়ালাম, এর আকৃতি কেমন? মনোসাইট, বৃক্কাকার, একদম বৃক্কাকার। কয়দিন বাঁচে? 2 থেকে 5 দিন। তাহলে যারা ফ্যাগোসাইটোসিস করে তারা 2 থেকে 5 দিন বাঁচে। দেখতে পাচ্ছ? তাহলে দুজনের কাজও একই, দুজনের আয়ুষ্কালও একই।
পড়া শেষ। এবার লিম্ফোসাইট। লিম্ফোসাইট হলো মাঝামাঝি 1500 থেকে 2700। নিউট্রোফিলের পরে লিম্ফোসাইটের সংখ্যার দিক দিয়ে তৈরি হয় কোথা থেকে? মনোসাইট যেখান থেকে হয় সেখান থেকে হয়। লিম্ফোসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, লিম্ফোসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি? লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, তুমি তাকায় দেখো, লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। আর অ্যান্টিবডি তৈরি করে বলে, অ্যান্টিবডি তৈরি করে এজন্য একে বলে আণুবীক্ষণিক সৈনিক। পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এইটা তুমি কমন পেয়ে যাবে, ডিরেক্ট কমন ডিরেক্ট। লিম্ফোসাইট কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। তো মনে রাখতে হবে লিম্ফোসাইট এটা দিয়ে মানে কি? অ্যান্টিবডি তৈরি করে। একদম অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি তৈরি করে বলে একে আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। দ্যাটস অল। তাহলে লিম্ফোসাইট কি তৈরি করে? একে আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। এই তো, এটা ডান। ইওসিনোফিল তোমাকে অলরেডি পড়াই ফেলছি, তোমার হয়তো মনে নেই যে ইওসিনোফিল পড়া শেষ। 150 থেকে 400 সংখ্যা ভুলে যাও, এটা কোনো ব্যাপার না। আন্দাজে মেরে দিলেই হবে যে কমের চেয়ে একটু বেশি কে? ইওসিনোফিল। সবচেয়ে কম কি? বেসোফিল। 25 থেকে 200। সবাই লাল অস্থি মজ্জা থেকে তৈরি হয়, কাজ তো পড়া শেষ। অ্যালার্জি প্রতিরোধ। বেসোফিলের কাজ কি? হেপারিন, হিস্টামিন। একদম ডান। আয়ুষ্কাল 8 থেকে 12, 12 থেকে 15, একবার করে পড়ে ফেলা। এখান থেকে তোমার একটা প্রশ্ন আসবেই, এটা মাস্ট টু নো। তাহলে এইটা তোমাকে ফরজ পারতেই হবে। তারপর অণুচক্রিকা দেখো, এরা কিন্তু হাজারে হিসাব। অণুচক্রিকা কিন্তু ভাইয়া 1.5 লাখ থেকে 4 লাখ লোহিত লাল অস্থির মধ্যে থেকে তৈরি হয়। অণুচক্রিকার কাজ কি? রক্তকে জমাট বাঁধানো। 5 থেকে 9 দিন বাঁচে। এইখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা, দেখো সবগুলা উত্তর করতে পারবা তুমি। এখানে সবগুলা A to Z উত্তর করতে পারবা তুমি। জাস্ট এটা যদি পড়ে ফেলো এইখানে, আর একটা সেকেন্ড তোমাকে নষ্ট করতে হবে না। তুমি জাস্ট এরপর প্র্যাকটিস করো, দেখবে A to Z আমি যা বললাম সব কিছু হুবহু মিলে যাচ্ছে, একটা প্রশ্ন নাই যেটা তুমি পারছো না। এবং তুমি দেখো অলরেডি আমরা এইটাতে 111টা প্রশ্ন পড়ে ফেলেছি। একটা প্রশ্ন যদি না পারো আমাকে বলে যে ভাই আপনি ওই পেজ থেকে এই প্রশ্ন কমন পাইনি, ওই পেজটা পড়ে ফেলতে হবে। আমি তো পড়াই দিলাম, পড়ে ফেলতে হবে না, আমি তো পড়াই দিলাম। আমার কথাটা যদি খালি ভালো করে 2বার শোনো, দরকার হলে ব্যাক দিয়েও শোনার চেষ্টা করো, একদম তোমার চ্যাপ্টারটা একদম গোছানো হয়ে যাবে। ঠিক আছে? এবার অণুচক্রিকা থেকে কি কি প্রশ্ন আসবে? অণুচক্রিকা থেকে সব মিলে হাতে গুনে 8টা থেকে 9টা লাইন তোমাকে জাস্ট পরীক্ষার জন্য মনে রাখতে হবে। এক নম্বর লাইন, এটা ক্ষুদ্রতম কণিকা। এই যে যতগুলো কণিকা আছে এটার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কে? সবচেয়ে ক্ষুদ্রতম হলো অণুচক্রিকা। এইটা সংখ্যাটা তো মাত্র বললাম 1.5 লাখ থেকে 4 লাখ। দেখো এটাই দেওয়া আছে, কোনো জায়গায় 2.5 লাখ থেকে 5 লাখ দেওয়া, বাট এই সংখ্যার পার্থক্য নিয়ে প্যারা খেও না, রেঞ্জটা সম্পর্কে আইডিয়া রাখলেই হয়েছে। 1.5 লাখ থেকে 4 লাখ। অনেক সময় কিন্তু বইয়ে তুমি গাজী আজমল পড়ে গেছো, আলিম স্যারের বই থেকে দিয়ে দিচ্ছে 2.5 থেকে 5। হতাশ হওয়া যাবে না, ঘটনা কিন্তু সেম, ঘটনা কিন্তু একই। ঠিক আছে? আবারও বললাম, কয়েকটা লাইন মনে রাখতে হবে না, মাত্র অল্প কয়েকটা লাইন। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন অণুচক্রিকার দেখো এইটা ওই বইয়েই দেওয়া আছে, যে লাইনগুলো পড়তে হবে ওইটা ওই বইয়েই দেওয়া আছে। সবচেয়ে ভালো কথাগুলো বইয়েই দেওয়া আছে। 4 থেকে 5 লাইন বই থেকে দেখাই দিই, সব কিছু কমন পেয়ে যাবা। জাস্ট টাকায় দেখো, অণুচক্রিকার সব কিছু কমন পেয়ে যাবা। তাহলে বললাম না, সবচেয়ে ছোট নিউক্লিয়াসবিহীন 1.5 লাখ থেকে 4 লাখ, এগুলো তো সব ঠিক আছে। গুরুত্বপূর্ণ দেখো, অণুচক্রিকা সেরাটোনিন ক্ষরণ করে, পরীক্ষা এটা আসবে। সেরাটোনিন এটা টান দেয়, রক্তনালীকে টান দিয়ে চাপ দিয়ে রক্তপাত বন্ধ করার চেষ্টা করে। সবচেয়ে ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, ভবিষ্যতে এইচএসসিতেও আসবে। সেরাটোনিন ক্ষরণ করে কে? উত্তর হলো অণুচক্রিকা। এবং অণুচক্রিকার প্রধান কাজ কি? কোথাও কাটা গেলে রক্তপাত বন্ধ করা, এটাই প্রধান কাজ। প্রথমে সে কি করে? এই যে দেখো লেখা আছে, প্লেটলেট প্লাক তৈরি করে। তো প্রশ্ন হতে পারে যে রক্ত জমাট বাঁধায় কে? রক্ত তঞ্চন করে কে? এইটাই মূল পড়া, অন্য সকল পড়া এখান থেকে 2টা লাইন থেকেই প্রশ্ন আসবে। 1, রক্ত জমাট বাঁধায় কে? 2, সেরোটোনিন এবং রাসায়নিক পদার্থ ক্ষরণ করে কে? এই 2টা লাইন, তুমি এর বাইরে প্রশ্ন আসবে না। তুমি দেখো প্র্যাকটিস করো, দেখো এখানে সবগুলো কমন পেয়ে যাবে, A to Z একদম। তুমি দেখো সবগুলো পারবা। হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করে কে? রক্ত জমাট বন্ধ করে কে? একদম পেরে যাবা। ডান। এখন তাহলে রক্ত জমাট বাঁধায় শুরু করে কে? উত্তর হলো অণুচক্রিকা। আমি জানি না তোমরা এটা জানো কিনা যে অণুচক্রিকাটা শুরু করে, কিন্তু অণুচক্রিকা কিন্তু প্রথম ধাপে কাজ করে। আমি জানি না তোমরা এটা বুঝো কিনা। অণুচক্রিকা কিন্তু প্রথম ধাপে কাজ করে, দ্বিতীয় ধাপে কাজ করে এই যে রক্ত তঞ্চনের 13টা ফ্যাক্টর। এই যে 13টা ফ্যাক্টর, তো এদেরকে বলা হয় ক্লটিং ফ্যাক্টর। এখান থেকে কি কি প্রশ্ন আসবে? 1 নম্বর প্রশ্ন, রক্ত তঞ্চনের ফ্যাক্টর কয়টা? উত্তর হলো 13টা। জাস্ট বইয়ে তোমরা যারা বই পড়ছো তাদেরকে বই থেকেও দেখা দিতে পারি, এটা কোনো ব্যাপারই না। আমি দ্রুততার সাথে বলে দিচ্ছি যাতে তোমার এটা রিভাইজ হয়ে যায়। রেডি? 1 2 3। রক্ত তঞ্চনের ফ্যাক্টর কয়টা? 13টা। পরীক্ষার প্রশ্ন আসবে মূল ফ্যাক্টর কয়টা? মূল ফ্যাক্টর 4টা। দেখো অতি গুরুত্বপূর্ণ কয়টা? 4টা। প্রথম 4টা, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন,
এবং ক্যালসিয়াম। আমরা এটা মনে রাখি এভাবে, ফুল পরে টুপ করে, তাই না? আমরা তো এটা বারবার পড়েছি। ফিব্রিনোজেন মানে কি? আমরা তো এটা বারবার করে পড়েছি। সো ফিব্রিনোজেন মানে কি? ফিব্রিনোজেন মানে হলো ফুল, প্রথ্রম্বিন মানে পরে, তারপরে থ্রম্বোপ্লাস্টিন মানে কি? টুপ, ফুল পরে টুপ করে। তো আমি তো এটা বারবার করে বলেছি। তো এখান থেকে মূলত প্রশ্ন আসলে এইটাই প্রশ্ন আসবে যে ফুল পরে টুপ করে। তাহলে পরীক্ষায় মূলত ফুল পরে টুপ করে থেকে প্রশ্ন আসবে। ক্লটিং ফ্যাক্টর নাম্বার 1 ফুল, ফাইব্রিনোজেন, পরে প্রথ্রম্বিন, টুপ থ্রম্বোপ্লাস্টিন, করে ক্যালসিয়াম, এই চারটা থেকে। কিন্তু যদি এক্সট্রা প্রশ্ন আসে তাহলে জাস্ট আমি তোমাদেরকে শিখিয়ে রাখতে চাই, যারা যারা শিখেছো তারা জানো, আমি জাস্ট তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, জাস্ট শিখিয়ে রাখতে চাই। জাস্ট দেখো, ফুল পরে টুপ করে আমি এইভাবে মনে রাখতাম, প্রভা আপা। তো আ দিয়ে প্রো দিয়ে হলো প্রো অ্যাক্সেলারিন, আ দিয়ে অ্যাক্সেলারিন, পা দিয়ে প্রো কনভার্টিন। জাস্ট তুমি যাতে প্রথম অক্ষরটা দিয়ে মনে রাখতে পারো, তাহলে প্রভা আপা। ঠিক আছে, ফুল পরে টুপ করে প্রভা আপা আন্টির খ্রিস্টান ছেলেকে ধরে। তা আন্টিও খ্রিস্টান, আন্টির খ্রিস্টান ছেলে স্টুয়ার্টকে ধরে। ডান। প্রভা আপা ভালোবাসছে কাকে? আন্টির খ্রিস্টান ছেলে স্টুয়ার্টকে। তুমি জাস্ট মনে রাখলে আর কি। ঠিক আছে, সেই দেখে এটা আরেকটু চেঞ্জ করলাম, সেই দেখে পাগলও হেগে ফেলে। তো মনে রাখবা এইভাবে। তাহলে দেখো, ফুল পরে টুপ করে, ডান, এটা তো বারবার বললাম, প্রভা আপা, প্রো অ্যাক্সেলারিন প্রভা আপা, অ্যাক্সেলারিন আপা, প্রো কনভার্টিন, তাহলে প্রভা আপা। আন্টি মানে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, খ্রিস্টান মানে ক্রিসমাস ফ্যাক্টর, স্টুয়ার্ট মানে স্টুয়ার্ট ফ্যাক্টর, স্টুয়ার্টকে ধরে, তাই দেখে পাগলও হেগে ফেলে। হেসে ফেলেও দেওয়া যায়, হেগে দিলে বেশি মনে থাকবে। পাগল বলতে কি? প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর। হেগে মানে হেগমেন ফ্যাক্টর, নামই তো হাগমেন ফ্যাক্টর। দেখো, হেগমেন ফ্যাক্টর, হেগে ফেলে। আর ফেলে মানে কি? ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এখন এটা দিয়ে মনে রাখার উপায় হলো এইভাবে, যাতে তোমাকে পরীক্ষা যদি বলে নিচের কোনটা 10 নম্বর ফ্যাক্টর, তুমি যাতে বলতে পারো এটা স্টুয়ার্ট ফ্যাক্টর। তোমাকে যদি বলে কোনটা 12 নম্বর ফ্যাক্টর, তুমি যাতে হাগু করতে পারো, মানে হ্যাগম্যান ফ্যাক্টর হলো 12 নম্বর ফ্যাক্টর। ফ্যাক্টরটা যাতে মনে একবার রাখা যায়, আমি জাস্ট চেষ্টা করলাম। অনেকে এই জায়গাটা দেখি ভয় পেয়ে যেতে পারো, ভয় পাওয়ার কিছু নেই। ফুল পরে টুপ করে, চারটা শেষ। প্রভা আপা, প্রো অ্যাক্সেলারিন প্রো কনভার্টিন, 7টা শেষ। আন্টির খ্রিস্টান ছেলে স্টুয়ার্ট, 8, 9, 10। অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর, স্টুয়ার্ট 10 নম্বর ফ্যাক্টর। পাগল হেসে ফেলে, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, হেগম্যান ফ্যাক্টর, হেগে ফেলে, হেগম্যান ফ্যাক্টর, ফেলে মানে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। যারা জীবনে প্রথমবার পড়ছো, আকাশ থেকে পড়ো না, কষ্ট পেও না। যারা আগে পড়েছো তাদের কাছে সবকিছু পরিচিত লাগবে, কিন্তু যারা জীবনে প্রথমবার পড়ছো, আমি দুঃখিত, কিন্তু এটা থেকে যদি প্রশ্ন করে তোমাকে পারতে হবে। তো এখান থেকে এর বাইরে কোনো প্রশ্ন করবে না। দ্যাট ইজ অল। এইটুকু পড়লেই তুমি জাস্ট এখান থেকে এইটা পড়লেই হবে। এবং এদের প্রক্রিয়াটাকেই বলা হয়, এটাকে বলা হয় হিমোস্টেসিস। এই যে রক্তচোষের প্রক্রিয়াটাকে বলে হিমোস্টেসিস, হোমিওস্টেসিস না কিন্তু, হিমোস্টেসিস। হিম মানে রক্তপাতকে থামিয়ে দেওয়া, আর ওইটা ছিল হোমিওস্টেসিস, ঘরকে শান্ত রাখা, অভ্যন্তরীণ পরিবেশকে শান্ত রাখা। তাহলে উল্টাপাল্টা করো না, ইনশাল্লাহ। আশা করি পারবা। তো ঠিক আছে, দেখো এখান থেকে তুমি যদি এখন এখান থেকে প্র্যাকটিস প্রবলেমগুলো দেখবে যে সবগুলো উত্তর করতে পারবা। রক্ততঞ্চনের ফ্যাক্টর কয়টা? রক্ততঞ্চনের ফ্যাক্টর 13টা। তারপর দেখো তো, ঠিক আছে, বেশিরভাগই উত্তর করতে পারবা যদি এইখান থেকে ওই রকম প্রশ্ন আসে। বাট এর মূলত পরের লাইন থেকে, পরের পেজ থেকে বেশি প্রশ্ন আসবে। তোমাকে জাস্ট বলি, জাস্ট মেইন কথাটা আমি জাস্ট 1 মিনিটে বুঝাই বলি, ঠান্ডা মাথায় শুনে নাও। এই ছবিটা দেখলেই তোমার পড়া হয়ে যাবে, এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে, এই ছবিটা থেকে প্রচুর প্রশ্ন আসবে। প্রিয় ভাই ও বোনেরা, রক্ততঞ্চনের শেষ ধাপে কি তৈরি করা হয়? শেষ ধাপে এরকম একটা জাল তৈরি করা হয়। এই জালটার নাম হলো ফাইব্রিন জাল। এটার নাম কি? ফাইব্রিন জাল। দেখো, এই জালে সবাই আটকা পড়তেছে, রক্তটা যাতে আর বাইরে আসতে না পারে। তো সবার শেষে কি তৈরি হবে? সবার শেষে ফাইব্রিন জাল তৈরি হবে। দেখো, ফাইব্রিন জাল। এই জালটাকে তৈরি করবে বাকি সবাই মিলে। ফাইব্রিন কিন্তু 1 নম্বর ফ্যাক্টর, 1 নম্বরকে তৈরি করবে 2 কে তৈরি করবে 3, এইভাবে। দেখো, তাহলে এটা 1 নম্বর ফ্যাক্টর, 1কে তৈরি করবে কে? 2 মানে কি? প্রথ্রম্বিন, রাইট? 2 মানে কি? ফুল পরে প্রথ্রম্বিন। দেখো, এই যে প্রথ্রম্বিন থ্রম্বিনে পরিণত হলো, এই থ্রম্বিনটাই ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করলো। তো এটা সিকিউ লেখার সময় তো বলবোই, তারপরে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে। একের উপরে কাজ করে কে? একের উপরে কাজ করে 2 মানে প্রথ্রম্বিন ও
আর 2 এর উপরে কাজ করবে কে? 3। দেখো থ্রম্বোপ্লাস্টিন, এটা হলো 3 নাম্বার। তো এইটাই এখানে মনে রাখতে হয় যে একের উপরে কাজ করে 2, 2 এর উপরে কাজ করে 3, বা এভাবে বলা যেতে পারে 3 প্রথমে সক্রিয় হয়, তারপরে 2, তারপরে 1, আর প্রত্যেক জায়গায় 4 কাজে লাগে। তো এটা কিন্তু বারবার এমসিকিউতে আসবে যে কে ফাইব্রিনোজেনকে সক্রিয় করে। তো 2 প্রথ্রম্বিন, থ্রম্বিন তাকে মূলত প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে। আর থ্রম্বিনকে কে সক্রিয় করে? প্রথ্রম্বিন থেকে থ্রম্বিনকে বানায়, উত্তর থ্রম্বোপ্লাস্টিন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1 এর উপরে 2, 2 এর উপরে 3 কাজ করে, এই কথাটা মনে রাখতে হবে। এবং সবার আগে বের হয় কে? সবার আগে হাত কাটা গেলে বের হয় থ্রম্বোপ্লাস্টিন। এটাই তোমার দেখো শুরুতেই দেওয়া আছে, এখানে দেখো বলা আছে শুরুতেই কে বের হয়? থ্রম্বোপ্লাস্টিন। তাহলে 3 আগে কাজ শুরু করে, তারপর সে 2 কে চালু করে, 2 1 কে চালু করে, সে 1 থেকে একটা জাল তৈরি হয়। এবং এই যে জালটা দিকে তুমি তাকাও, এটা না ফাইব্রিন জাল। এই জালে সবগুলা কণিকা, সবগুলো রক্তকণিকা আটকা পড়ে, কিন্তু এই জালের ভিতর দিয়ে রক্তরসগুলো বের হয়ে আসে। এই জালের ভিতর দিয়ে রক্তরস বের হয়ে আসে। তো সবগুলো কণিকা আটকা পড়ে, এই যে রক্তরসটা বের হয়ে আসে, এই রক্তরসটার নাম হলো সিরাম। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, দেখো সিরাম খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউ আসবে এবং বারবার তুমি এমসিকিউ পাবা। এই বক্সটা থেকে প্রশ্ন করবে সিরামের সাথে প্লাজমার কি পার্থক্য। গুরুত্বপূর্ণ কথা, প্লাজমার মধ্যে রক্তকণিকাগুলো থাকবে, সিরামে থাকবে না, কারণ ওটা তো জালের মধ্যে আটকা পড়ছে। প্লাজমাটা শরীরের ভিতরে, সিরামটা শরীরের বাইরে, কারণ ওই তো অলরেডি আটকা পড়ছে, ওখান থেকে যেখানে রক্তরসটা যেটা বের হয়ে আসতেছে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সিরামের থাকে না, যেটা প্লাজমার থাকে, এই যে ক্লটিং ফ্যাক্টরগুলা। কারণ এই ক্লটিং ফ্যাক্টরগুলো সব ব্যবহৃত হয়েই তো জালটা তৈরি করছে। তার মানে সিরামে 2টা জিনিস থাকে না, 1 রক্তকণিকা থাকে না, 2 ক্লটিং ফ্যাক্টর ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন এগুলা থাকে না। থাকে না বলে এরা এই সিরাম তুমি যদি টেস্ট টিউবে নাও, এটা কখনো জমাট বাঁধবে না, কিন্তু প্লাজমা তুমি যদি টেস্ট টিউবে নাও, এটা জমাট বেঁধে যাবে। তাহলে সিরামের কি থাকে না? তঞ্চন ধর্ম থাকে না। খুবই 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 গুরুত্বপূর্ণ। সিরামের কি থাকে না? সিরামের তঞ্চন ধর্ম থাকে না। ওকে, ক্লিয়ার? এবং এখানে যেহেতু অনেকগুলা অনুচক্রিকা প্রথমেই যেহেতু হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করে, এই সিরামের মধ্যে সেরাটোনিন বেশি থাকে। কেন? অনুচক্রিকা বেশি বেশি ক্ষরণ করে। তাহলে ওর অনেক কিছু বেশিরভাগ জিনিসে থাকে না, একটা জিনিস বেশি থাকে, সেটার নাম কি? সেরাটোনিন বেশি থাকে। এবং সিরাম যেহেতু কখনো জমাট বাঁধবে না, এটা টেস্ট টিউবে নেওয়ার জন্য তোমার কোনো অ্যান্টিকোয়াগুলেন্টের প্রয়োজন হয় না। কিন্তু তুমি দেখবা যখনই আমাদের ব্লাড ড্র করে আমাদের কিন্তু ডাক্তার, আমরা নার্সরা দেখবা টেস্ট টিউবের মধ্যে একটা ছোট্ট তরল দিয়ে দেয়। তো তুমি যদি কখনো রক্ত দিয়ে থাকো, দেখবা যেই ব্যাগে রক্ত কালেক্ট করা হয় সেটার মধ্যে আগে থেকে হেপারিন দেওয়া থাকে, অ্যান্টিকোয়াগুলেন্ট, বা এখন আরও আধুনিক অ্যান্টিকোয়াগুলেন্ট তৈরি হয়েছে, সেইগুলা দেওয়া থাকে। তাহলে এইখান থেকে দেখো, তুমি বিশ্বাস হয় না আমি যে তোমাকে সব পড়াই দিলাম, তুমি এখন এখান থেকে একটা প্রশ্ন প্র্যাকটিস করার চেষ্টা করো, দেখবে পারবা না এমন হবেই না। থ্রম্বোপ্লাস্টিন কোন আয়নের উপস্থিতিতে? মনে রাখবে এখানে একটাই আয়ন আছে দুনিয়াতে, ক্যালসিয়াম। রক্তের মধ্যে আয়ন একটাই, রক্ত চ্যাপ্টারে রক্ত জমাট বাঁধে আয়ন একটাই, ক্যালসিয়াম। তারপর দেখো তো থ্রম্বিন কোনটির সাথে মিলে? ফাইব্রিন গঠন করে। তাহলে থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে, মাত্র বললাম। তুমি জাস্ট এটা পড়ো, দেখবে একদম পড়া হয়ে গেছে, একদম পড়া হয়ে গেছে। ঠিক আছে, এখানে আরেকটা এমসিকিউ আসবে যেটা আগের পেজে দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। 2টা তথ্য দেওয়া আছে, একটা রক্ত তঞ্চনকাল, একটা রক্ত ক্ষরণকাল। খুবই ইম্পর্টেন্ট প্রিয় ভাই ও বোনেরা। রক্ত ক্ষরণকাল, কতক্ষণ রক্ত পড়বে? 1 থেকে 4 মিনিট। রক্ত জমাট বাঁধতে সময় লাগে কতক্ষণ? 4 থেকে 5 মিনিট। এইটা কিন্তু একদমই আলাদা, এটা কিন্তু উল্টাপাল্টা করো না। ক্ষরণকাল 1 থেকে 4 মিনিট। 4 মিনিট পর তোমার রক্ত আস্তে আস্তে এখানে বন্ধ হয়ে যাবে। আর টেস্ট টিউবে তুমি রক্ত নিলা, কতক্ষণ পর জমাট বেঁধে যাবে? 3 থেকে 8 মিনিট দেওয়া এই বইয়ে। তো গাজী আজমল স্যারে যেটা দেওয়া সেটাই মনে রাখবো, রক্ত তঞ্চনকাল কত? 4 থেকে 5 মিনিট। 2টা কিন্তু আলাদা। এখন তো আর এটা ডিটেলস বোঝানোর সুযোগ নাই, কিন্তু 2টা প্রসেস একদম আলাদা। কতক্ষণ ক্ষরিত হচ্ছে, আর টেস্ট টিউবে নেওয়ার পর কতক্ষণ সেটা জমাট বেঁধে গেল? 4 থেকে 5। ক্ষরণ কত? 1 থেকে 4। 2 থেকে 3 বার রিভাইজ করে নিবা, এটা আসলে যাতে উত্তর করতে পারো। আবারও বলে দিচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে, বুঝাতে পারলাম? যাদের হিমোফিলিয়া রোগে মূলত কোনটা আক্রান্ত হয়? হিমোফিলিয়া রোগে ক্ষরণকাল, রক্ত তঞ্চনকাল, এটা ক্লটিং ফ্যাক্টরগুলোর সাথে জড়িত। মানে ক্লটিং ফ্যাক্টর কারো যদি 13টাই ঠিকঠাক মতো থাকে, তার রক্ত তঞ্চনকাল, টেস্ট টিউবে রক্ত 4 থেকে 5 মিনিটের মধ্যে জমাট বেঁধে যাবে। বুঝাতে পারলাম? তো এই যে হিমোফিলিয়া রোগে তঞ্চনকাল, রক্ত তঞ্চনকাল অনেক বেশি হবে। বুঝাতে পেরেছি কি? রক্ত তঞ্চনকাল অনেক বেশি হবে। আর
ক্ষরণকাল এটা জড়িত অনুচক্রিকার সাথে, যার অনুচক্রিকা কম তার ক্ষরণকাল বেশি হয়। তো এটা তোমার এখন না জানলেও চলবে, আমি তোমাকে জাস্ট মেইন কথাটা বলে দিলাম, এটা এই এমসিকিউটা আসবে, এটা বলা আমার দায়িত্ব ছিল। এবং তুমি এখান থেকে প্র্যাকটিস করো, 138টা এগুলো প্র্যাকটিস করো, যদি একটা না পারো আমাকে বলো, প্রতিটাই পারবা, প্রতিটাই পারবা, এবং এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। সিরামের মধ্যে কি থাকে দেখো, প্রত্যেকটা পারবা, প্রত্যেকটা পারবা, প্রত্যেকটা পারবা। হ্যাঁ, এখানে একটা ছোট্ট লাইন মিস গেছে, যেটার জন্য তো যেটা মিস হবে সেটা হলো আমাদের শরীরে রক্ত জমাট বাঁধে না কেন? আমাদের শরীরে রক্ত জমাট বাঁধে না কারণ আমাদের শরীরে হেপারিন আছে, খুবই গুরুত্বপূর্ণ। হেপারিনকে বলা হয় ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। এটা কি করে? এটা 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 কি কাজ করে? ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। এইটা আমাদের শরীরে রক্ত জমাট বাঁধাকে ঠেকায় দেয়, এটা আমাদের রক্ত জমাট বাঁধাকে প্রতিরোধ করে। বুঝাতে পারলাম? তাহলে এই লাইন থেকে আসবে আমাদের রক্তনালীর ভিতরে কি থাকে? অ্যান্টিকোয়াগুলেন্ট, ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, এই রিলেটেড প্রশ্ন আসবে। দ্যাটস অল, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আশা করি অনেকটুকু গোছানো হয়ে গেল। ওকে, তাহলে আমরা দেখো এখানে অনেকগুলো প্রশ্ন তুমি সলভ করে ফেলেছো, বিশ্বাস করো। তুমি এই যে অলমোস্ট 140টা প্রশ্ন তুমি আসলে উত্তর করতে পারবা, এটাই সত্যি। 140টা প্রশ্ন তোমার একদম জানা হয়ে গেল। এবং আবারও বলছি, একটু যদি সময় বেশিও লাগে, এত ইন ডিটেইল, মানে প্রত্যেকটা লাইন ধরে ধরে এমসিকিউ, তো মানে এটা একটা পুরোপুরি তোমাকে আমি রিভাইজ করে ফেলছি, একটা জার্নি। তুমি ভাবতে পারো যে ভাই সব মিলে 8 ঘন্টা 9 ঘন্টা ক্লাস হবে। 8-9 ঘন্টায় তোমার পুরো বায়োলজি বই আমি তোমাকে এপার ওপার আগামী রিভাইজ করাই দিব। তুমি যদি 2x স্পিডে করো তাহলে 5 ঘন্টায় শেষ করতে পারবা, বারবার করে বলছি। ঠিক আছে? ওকে, সো এখানে একটু তাকায় দেখো, খুবই গুরুত্বপূর্ণ। তো তুমি একটু তাকায় দেখো যে তাহলে সিরাম থেকে সব পারবা। এরপরে টপিকটা তোমার বইয়ে দেওয়া আছে কি? লসিকা। লসিকা থেকে কয়েকটা এমসিকিউ আসতে পারে, জাস্ট কয়েকটা লাইন অবশ্যই মনে রাখবা, আমি তোমাকে খেয়াল করাই দিচ্ছি। দেখো, লসিকার মধ্যে মূলত কি থাকে? লসিকার মধ্যে মূলত থাকে লিম্ফোসাইট। কোন কোষ থাকে? দেখো, লসিকার মধ্যে মূলত লিম্ফোসাইট থাকে, এটাই গুরুত্বপূর্ণ। পানি থাকে কত পার্সেন্ট? 94% পানি থাকে। এই দুইটা কথা মনে রাখবা। তো দেখো তো পানির পরিমাণ কত? 94%। জাস্ট এমসিকিউটা পড়া হয়ে গেল। তারপর লসিকাতে মূলত কোনটা থাকে? মূলত থাকে লিম্ফোসাইট। এছাড়াও লিম্ফোসাইট ছাড়াও অন্যান্য কিছু থাকে, কিন্তু অন্য কোষ থাকে না, যেমন লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা থাকে না। মূলত থাকে কি? লিম্ফোসাইট। তাহলে অনুচক্রিকা থাকে না, বাকি অসংখ্য অসংখ্য জিনিসপত্র থাকে। ঠিক আছে? তাহলে মূলত কি থাকে? লিম্ফোসাইট থাকে। ক্লিয়ারলি বলে দিলাম। এছাড়া আর কি কি থাকে? দুই একটা লাইন তুমি যদি জানতে চাও, লসিকার মধ্যে 3টা আয়ন থাকে, লবণ আর ক্যালসিয়াম, সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম। ডান। লসিকার মধ্যে লিম্ফোসাইট থাকে, লিম্ফোসাইট তৈরি করে অ্যান্টিবডি, তাহলে অ্যান্টিবডি তো থাকবেই। তাহলে এই যে কয়েকটা লাইন বলে দিলাম, এর বাইরে লসিকা থেকে এই জায়গা থেকে কোনো প্রশ্ন করবে না। তাহলে ভাই কোন জায়গা থেকে প্রশ্ন করতে পারে? এইখান থেকে প্রশ্ন করতে পারে, যে দেখো বলবে যে লসিকার বর্ণ কি? দেখো তোমাকে বলতে হবে লসিকার কোনো বর্ণ নাই, এই কথাটাই তোমাকে বলতে হবে যে লসিকা, তোমাকে বলবে লসিকার বর্ণ কি, তুমি বলবা লসিকার কোনো বর্ণ নাই, এটা একটা প্রশ্ন করতে পারে। আর রক্ত ছাড়াও হয়তো বা মানুষ বেঁচে যেতে পারে, কিন্তু লসিকা ছাড়া দেখো এক মুহূর্ত মানুষ 24 ঘন্টার মধ্যে মানুষ মারা যাবে। কোনটি ছাড়া 24 ঘন্টার মধ্যে মানুষ মারা যাবে? এইটা একটা প্রশ্ন করতে পারে। কতটুকু লসিকা থাকে? 4 থেকে 8 লিটার। দেখো এইগুলা তুমি প্রত্যেকটাই উত্তর করতে পারবা। তবে এখানে একটা বিশেষ প্রশ্ন করে, সেটা হলো লসিকার কোনো বর্ণ নাই বললেন, কিন্তু দুধের মতো অনেক সময় লসিকার বর্ণ সাদা হয়ে যায়। এই লসিকাটাকে কি বলে? দুধের মতো সাদা লসিকা, এটাকে বলে কাইল। যখন লসিকার মধ্যে চর্বির পরিমাণ বেড়ে যায় তখন কাইল বলা হয় এটাকে। তুমি জানো কিনা জানি না, পরিপাক চ্যাপ্টারে দেওয়া আছে চর্বি শোষণ করে হলো আমাদের লসিকা নালীগুলা, এবং চর্বি যে শোষণ করে আমাদের লসিকা নালীগুলা, এই চর্বিটা যখন লসিকার মধ্যে বেশি হয়ে যায় তখন লসিকাকে বলা হয় কাইল। তাহলে এই তো তুমি কাইল থেকে ইনশাআল্লাহ পড়ে ফেলতে পারবা। তাহলে এইটাই এমসিকিউ আসবে, তোমাকে বলে দিলাম লসিকা থেকে। এর বাইরে আর দুইটা প্রশ্ন আসতে পারে। এক, আমাদের শরীরের ওই যে বললাম আমাদের পরিপাক নালীর যে লসিকা নালী, যারা কাইল তৈরি করতে পারে, আলটিমেটলি চর্বি শোষণ করে, তাদের নামটা কি? ওদের নাম ল্যাকটিয়াল। এটা আমার সবচেয়ে প্রিয় প্রশ্নগুলোর একটা। তাহলে পরিপাক নালীর লসিকা নালীর নাম কি? ল্যাকটিয়াল। এই ল্যাকটিয়ালের ভিতরে যখন চর্বির পরিমাণ বেড়ে যায় সেটাকে কি বলে? সেটাকে বলে কাইল। কথা ক্লিয়ার? আচ্ছা, আমাদের শরীরের সবচেয়ে বড় লসিকা নালীর নাম কি? থোরাসিক ডাক্ট। আমাদের শরীরের সবচেয়ে বড় লসিকা নালীর নাম হলো থোরাসিক ডাক্ট বা বক্ষীয় লসিকা নালী। থোরাসিক ডাক্ট বা বক্ষীয় লসিকা নালী তোমার বইয়ে দেওয়া আছে। এখানে কিছু কঠিন টপিক দেওয়া আছে, যেটা এই অংশটা যে তোমাকে পড়তেই হবে 149-এ পড়তেই হবে ব্যাপারটা তা না, কিন্তু একটু মানে শরীরের কে কোন অংশ থেকে মনে রাখতে হবে। থোরাসিক ডাক্ট পুরো পা, পুরো পেট, পুরো বাম মাথা, বাম পাশ, বাম বুক, সব জায়গা থেকে রক্ত মানে লসিকা বহন করে। আমাদের শরীরে মূল লসিকা নালী 2টা। যারা এগুলো বুঝো না, মানে তাদেরকে কিছুটা হঠাৎ করে আউট অফ নো হেয়ার, একটা হলো ডান লসিকা নালী আর একটা বক্ষ লসিকা নালী। তো এটা যদি একটা মানুষ হয়, এই হলো মানুষের হাত আর পা,
বক্ষ লসিকা নালীটা এই যে বাম হাত, বাম পেট, বাম বুক, বাম পা, এই সব জায়গা থেকে, এমনকি বাম পেট, এই সব জায়গা থেকে, এমনকি ডান পা, সব জায়গা থেকে বাম বক্ষ লসিকা নালীটা লসিকা গ্রহণ করে। ডান লসিকা নালীটা শুধুমাত্র ডান বুক, ডান হাত আর ডান পাশের মাথা, এই জায়গা থেকে লসিকা গ্রহণ করে। তো কখনো যদি একটা এমসিকিউ তুমি পাও যে ডান লসিকা নালী কোথা থেকে লসিকা বহন করে না, দেখো তো ডান হাত করে, ডান হৃৎপিণ্ড, ডান হৃৎপিণ্ড বলতে কি আর, ডান পাশের হৃৎপিণ্ড ডান অংশ থেকে করে, ডান যকৃত এই অংশটিকে, যকৃতের এই অংশটুকু থেকে করে, কিন্তু ডান পা থেকে করে না। ওই যে বললাম ডান পা থেকে করে না। তবে যকৃত মূলত পেটের উপরের অংশটুকু একটু জায়গায় করে। সো ডান পা থেকে করে না। খেয়াল করতে হবে যে ডান পাটাও কিন্তু থোরাসিক ডাক্তার আন্ডারে, মানে বক্ষ লসিকা নালীর আন্ডারে। এইটা একটু জেনে নেওয়াটা উচিত। তাহলে বক্ষ লসিকা নালী, এই যে বক্ষ লসিকা নালী, এটার জন্ম কোথা থেকে বা এটার শুরু যেখানে হয় সেখানে একটু লসিকাগুলো প্রসারিত থাকে, সেটার নাম সিস্টারনা, সেটার নাম হলো সিস্টারনা কাইলি। তো কয়েকটা নাম তুমি একটু আকাশ থেকে পড়তে পারো, জাস্ট জেনে রাখা যে দেখো বক্ষ লসিকা নালী শুরু হয় কোন জায়গা থেকে, বইয়ের মধ্যে দেওয়া আছে। এইটা সিস্টারনা কাইলি নামক স্ফীত অংশ থেকে এটা শুরু হয়। তাহলে লসিকা থেকেই তো হাতে গোনা কয়েকটা কথা। এটা কতটুকু, এটা পরিমাণ কতটুকু, আর আমার সাথে রিভাইজ করে ফেলো, 4 থেকে 8 লিটার। এটার কোনো বর্ণ নাই। যদি দুধের মতো সাদা হয় তাহলে এটাকে কাইল বলে। এটা পেটের মধ্যে যে অংশটা থাকে সেটার নাম হলো ল্যাকটিয়াল, যেটা পরিপাক শোষণ করে। আর সবচেয়ে বড় লসিকা নালী দুইটা, ডান এবং বক্ষ। বক্ষটাই বডির বাম পাশ এবং ডান পা থেকেও কালেক্ট করে, আর ডান পাশটা হাত আর বুক আর মাথা থেকে করে। সাধারণত যকৃত থেকেও করতে পারে, পেটের উপর অংশ থেকেও হালকা একটু করতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে বক্ষ লসিকা নালী যে স্ফীত অংশ, এটার নাম কি সিস্টারনা কাইলি। সিস্টারনা মানে হলো বড় এলাকা, কাইলি মানে লসিকা, লসিকার বড় ফাঁকা এলাকা, সেটার নাম হলো সিস্টারনা কাইলি। ওকে, দ্যাটস ফাইন। তাহলে এই তো তোমাকে এটা পুরাটাই লসিকা, রক্ত লসিকা পড়া শেষ করে ফেলতে পারলাম। রক্ত এবং লসিকা পড়া শেষ। এবার আগামী 30 মিনিটে হৃৎপিণ্ড থেকে পড়াই দিব। তাহলে হৃৎপিণ্ড প্রত্যেক সারা জীবনে কত মিলিয়ন বার স্পন্দিত হয়? 2600 মিলিয়ন বার। বইয়ে যা যা আছে এই তথ্যগুলো জাস্ট দ্রুত পড়ে ফেলতে হবে। সারা জীবনে 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। কত লক্ষ টন রক্ত বের করে? 155 মিলিয়ন টন রক্ত বের করে দেয়। ওজন থেকে কখনোই প্রশ্ন আসবে না, প্যারা খাওয়ার কিছু নাই। হৃৎপিণ্ড একটা ত্রিকোণাকার, তাই না? হৃৎপিণ্ডটা তো এরকম 3 কোণা। এই যে এই অংশটাকে বলা হয় অ্যাপেক্স। তাহলে ত্রিভুজের মাথাটাকে কি বলে? এটাকে বলে অ্যাপেক্স। তাহলে পেছনটাকে কি বলবে? হৃৎপিণ্ডের পেছনটাকে বলা হবে, দেখো বলাই আছে, হৃৎপিণ্ডের এই পিছনের অংশটাকে বলা হয় বেস। তাহলে অ্যাপেক্স আর বেস, এই তো ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ থেকে সাধারণত এইচএসসিতে প্রশ্ন আসার কথা না, চিন্তা করার কোনো কারণ নাই। দৈর্ঘ্য প্রস্থ থেকে এইচএসসিতে প্রশ্ন আসবে না। হৃৎপিণ্ডের আকৃতি কেমন তাহলে? 3 কোণাকার মোচার মতো। একটু আগেই বলছি ত্রিকোণাকৃতি মোচার মতো। এরপর দেখো হৃৎপিণ্ডের যে আবরণ, সেটা থেকে জাস্ট দ্রুত কয়েকটা লাইন তোমাকে পড়ে নিতে হবে। দেখো হৃৎপিণ্ডের আবরণ, চারপাশের আবরণ, এটার নাম কি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম কি হৃৎপিণ্ডের অংশ? উত্তর হলো না। পেরিকার্ডিয়াম আমার এই টি শার্টের মতো, এটা যেমন শরীরের অংশ না, হৃৎপিণ্ডের অংশ কিন্তু পেরিকার্ডিয়াম না। তাহলে পেরিকার্ডিয়াম, এখন পেরিকার্ডিয়াম তুমি একটু দেখো কয়টা স্তর? 2টা স্তর। অনেকেই বলে ভিসেরাল আর প্যারাইটাল। উত্তরটা একদম ভুল। পেরিকার্ডিয়াম 2 ভাগে বিভক্ত, একটা ফাইব্রাস আর একটা সেরাস। ভালো করে দেখাও, ফাইব্রাস এবং সেরাস। ফাইব্রাসটা বাইরে, সেরাসটা ভিতরে। সেরাসের 2টা পার্ট, প্যারাইটাল আর ভিসেরাল। এই প্যারাইটাল আর ভিসেরালের মধ্যে থাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড, যেটা হৃৎপিণ্ডকে বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে কোন স্তরের মধ্যে থাকে? প্যারাইটাল আর ভিসেরালের মধ্যে থাকে, ফাইব্রাস আর সেরাসের মধ্যে না কিন্তু। তাহলে দেখো এইগুলো তোমাকে আমি জানাই দিলাম, ঠিক আছে? এখানের বাইরে আর কোনো প্রশ্ন আসবে? উত্তর হলো, দেখো তুমি এগুলো প্রত্যেকটাই উত্তর করতে পারবা, প্রতিটাই উত্তর করতে পারবা। মেইন কথাটা বলে দিলে তুমি সবই উত্তর করতে পারবা, না পারার কোনো কারণ নেই। এখন হৃৎপিণ্ডের পেশি কয়টা? প্রত্যেকটার সাথে হৃৎপিণ্ডের প্রাচীরের স্তর কয়টা? প্রত্যেকটার সাথে কার্ডিয়াম লাগানো। বাইরের দিকে যেটা, সেটার নাম এপিকার্ডিয়াম, যেটা মাঝে সেটার নাম মায়োকার্ডিয়াম, যেটা ভেতরে সেটার নাম এন্ডোকার্ডিয়াম। এখন বাইরের দিকে এপিকার্ডিয়াম, মাঝেরটা মায়োকার্ডিয়াম, ভেতরের দিকে এন্ডোকার্ডিয়াম। এই নাম শুনে মনে হতে পারে এপি মানে বাইরে, এন্ডো মানে ভেতরে, মায়ো মানে মনে হয় মাঝে। একদম ভুল। মায়ো মানে কিন্তু মাঝে না। এটা কিন্তু অনেকেই খুব কমন ভুল করে, এই ভুল করা যাবে না। মায়ো শব্দের অর্থ মনে রাখতে হবে, মায়ো শব্দের অর্থ কিন্তু পেশি, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে হৃৎপিণ্ড, মায়ো মানে কিন্তু মাঝে না, মেসো মানে মাঝে, মেসোগ্লিয়া, মেসো শব্দের অর্থ মাঝে, কিন্তু মায়ো মানে কিন্তু পেশি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে হৃৎপিণ্ডের পেশির স্তর কোনটা? হৃৎপিণ্ডে যে হার্ট অ্যাটাক হয়, হার্টের মাসল,
হৃৎপিণ্ডে কার্ডিয়াক পেশি কোন স্তরে থাকে? এই মায়োকার্ডিয়াম স্তরে থাকে। কথাটা যাতে ভুলে না যাও, কথাটা কি মনে থাকবে ইনশাল্লাহ? পারা যাবে কিনা? কথাটা বুঝতে পেরেছো কিনা? তাহলে এপিকার্ডিয়াম বাইরের দিকে থাকে, মায়োকার্ডিয়াম কি পেশির স্তর, এন্ডোকার্ডিয়াম ভেতরের দিকে থাকে। এই তো ভেতরের দিকে যেটা থাকে সেটাই সবাইকে আবৃত করে রাখবে। দেখো লেখা আছে এটা কপাটিকাকে তৈরি করে এবং কপাটিকাকে আবৃত করে রাখে। পরের এমসিকিউ, কোনটা কপাটিকাকে আবৃত করে রাখে? এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এবং কোনটা প্রকোষ্ঠগুলোকেও ঢেকে রাখে? উত্তর হলো এন্ডোকার্ডিয়াম। এগুলোই কিন্তু পরীক্ষায় আসবে, প্রতিটা এমসিকিউ তুমি পরীক্ষায় পাবা। তাহলে হৃৎপিণ্ডের কয়টা স্তর, প্রাচীরের কয়টা স্তর? 3টা স্তর। এগুলো সব পারবা, এগুলো সব পারবা তুমি, একদম জাস্ট গো থ্রু করবা, তুমি A to Z পারবা। এবং ওই যে আমরা বলি হৃৎপেশি ইন্টারক্যালেটেড ডিস্ক কোন স্তরে থাকবে? পেশি স্তরে, মায়োকার্ডিয়াম স্তরে, তাই না? ওকে, এখন এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা হৃৎপেশির একটা বিশেষ বৈশিষ্ট্য। হৃৎপেশির আর কি কি বৈশিষ্ট্য আছে তোমাকে জাস্ট কয়েকটা মেইন কথা জানতে হবে। এক, হৃৎপেশির মধ্যে একটা স্পেশাল জিনিস থাকে, এটার নাম কি? ইন্টারক্যালেটেড ডিস্ক। হৃৎপেশির কোষগুলা কি? নলাকার। হৃৎপেশির কোষগুলা শাখান্বিত, মাত্র একটা করে নিউক্লিয়াস থাকে এবং এরা কার্যগতভাবে সিনসাইশিয়াম। সিনসাইশিয়াম শব্দটার অর্থ কি? তুমি ভাবতে পারো যে হোয়াট ডাজ দ্যাট মিন। জাস্ট এই ছবিটা তো তুমি পেশি যখন ছবি আঁকবা, এই হলো হৃৎপেশি, ঠিক আছে? হৃৎপেশি ছবি আঁকার সময় এই যে দেখো এরা একে অপরের সাথে শাখা দিয়ে যুক্ত, এইভাবে শাখা দিয়ে যুক্ত, ঠিক আছে? এই যে শাখা। এবং ধরো এইখানে কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এই যে প্রত্যেকটাতে একটা করে নিউক্লিয়াস, প্রত্যেকটাতে একটা করে নিউক্লিয়াস, একটা করে নিউক্লিয়াস, একটা করে নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, এখানে। তাহলে দেখো তো মেইন কথাগুলো কি? নলাকার, যাতে মনে থাকে অবশ্যই শাখা আছে, বাঁশের মতো মনে রাখলেই হবে। নলাকার শাখার মতো, নলাকার শাখার মতো, শাখাযুক্ত, নলাকার শাখাযুক্ত, একটা করে নিউক্লিয়াস। এখন তোমরা বলতে পারো যে সিনসাইশিয়াম শব্দটা বললেন, এটা দ্বারা কি বোঝায়? এবং এখানে বলা আছে কার্যগতভাবে সিনসাইশিয়াম, কার্যগতভাবে সিনসাইশিয়াম। জাস্ট শব্দটা খেয়াল করায় দেওয়া, পরীক্ষায় চলে আসতে পারে কারণ টপিকটা গুরুত্বপূর্ণ। ওকে, সিনসাইশিয়াম বলা হয় যখন এই যে একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস থাকে। ধরো এখানে আসলে 3টা কোষ ছিল, মানে এখানে এক সময়ে 3টা কোষই ছিল, কিন্তু কোনো কারণে কোষের মধ্যে যে পর্দাগুলা মুছে গেছে, কোনো কারণে এই পর্দাগুলার কাজ করে না, ফলে এখানে কোষ একটা কিন্তু নিউক্লিয়াস 3টা। এই জিনিসটাকে বলা হয় সিনসাইশিয়াম। এখন হৃৎপিণ্ডতে এমন না, এখানে একটা কোষ একটা নিউক্লিয়াস, একটা কোষ একটা নিউক্লিয়াস, কিন্তু এদের মধ্যে এত বেশি যোগাযোগ, এত বেশি আদান প্রদান, মনে হয় যেন এই অনেকগুলা কোষ এখানে একটা কোষের মতো আচরণ করে। এই যে অনেকগুলা কোষ একটা কোষের মতো আচরণ করা, এবং মনে হয় যে আসলে সবগুলো নিউক্লিয়াস একটা কোষের মধ্যেই আছে, এই জিনিসটার নামই হলো কার্যগতভাবে সিনসাইশিয়াম। কেন করতে পারে? কারণ ইন্টারক্যালেটেড ডিস্ক আছে। এই কোষের সাথে এই কোষের এত দ্রুত যোগাযোগ হয়, একটা উদ্দীপনা এত দ্রুত যায়, এই কারণে। এবং হৃৎপিণ্ডের কোষগুলো কিন্তু অনেক আরাম করে, সেজন্য এরা কখনো ক্লান্ত হয় না। এরা কিন্তু চলতেই থাকে, এরা কিন্তু সহজে ক্লান্ত হয় না। ওকে, কথা ক্লিয়ার? তাহলে এখান থেকে এই প্রশ্নই তোমার আসবে, ইনশাআল্লাহ পারা যাবে। ঠিক আছে, সিনসাইশিয়াম কি জিনিস এটা একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল, জাস্ট আমি বলে দিলাম। ওকে, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডের ইনশাআল্লাহ এগুলো তো আমরা বেশিরভাগ জিনিসপত্রই পারি। জাস্ট মেইন কথাটার এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে, তো আমি কিন্তু বেশিরভাগ প্রশ্নই তোমাকে আসলে সলভ করে দিচ্ছি। আমি কিন্তু এমসিকিউ এর আমি চেষ্টা করবো এমসিকিউগুলো এইভাবে খুব দ্রুততার সাথে গো থ্রু করার, কারণ সিকিউ তোমরা কিছু না কিছু লিখে আসতে পারবা। চিত্রের একটা ক্লাস নেওয়া হয়েছে, চিত্রের একটা আলাদা ক্লাস নেওয়া হয়েছে, চিত্র নেওয়া মানে সিকিউ নেওয়া, কিন্তু এমসিকিউ কেউ খেয়াল করে না। এত তথ্য কোনটা পড়বো কোনটা ছেড়ে, আমি জাস্ট তোমাকে রিড উইথ মি, এই সিজনটার নাম হওয়া উচিত, এই সেশনটার নাম হওয়া উচিত আসলে জাস্ট রিভাইজ উইথ মি। সে যাই হোক, তো এখানে পরের প্রত্যেকটা প্রশ্ন উত্তর করতে পারতে হলে তোমাকে জাস্ট এই বেসিকটা আগামী 3 মিনিট বা 4 মিনিটে যেটা পড়াবো এটা তোমাকে পারতেই হবে। তাহলে পরের প্রত্যেকটা প্রশ্ন তুমি উত্তর করতে পারবা। রেডি? 1 2 3। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠে বিভক্ত: রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এই অংশটা লাগলে রিওয়াইন্ড করে শুনবা, ঠিক আছে, বাট শুনবা। এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি হৃৎপিণ্ড থেকে এমসিকিউ পারতে চাও আর কি, তোমার যদি মনে হয় যে আমি চ্যাপ্টারটা পারতে চাই, এটাকে আমরা বলবো দেহ। পুরো দেহ থেকে রক্ত সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে দেখো তো, পুরো দেহ থেকে রক্ত সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে
ডান অলিন্দে আসে, ডান অলিন্দে আসে। পুরো দেহ থেকে রক্ত, কি রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। পুরো দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসলো। তাহলে রক্ত আসলো, এই রক্তটা কি? নীল কালারের রক্ত। ধরো নীলচে টাইপের রক্ত, আসলে লালই হয় কিন্তু নীলচে টাইপের লাল, বাট এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কোথায় আসলো? ডান অলিন্দে। এটাই একটা এমসিকিউ। পুরো শরীর থেকে, পুরো দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় আসে? ডান অলিন্দ। এটাই একটা প্রথম প্রশ্ন। এবং যখন আসে, এই যে ইনফেরিয়র ভেনা কাভার মুখে এখানে একটা কপাটিকা থাকে, নাম হলো ইউস্টেশিয়ান কপাটিকা। একবারই সব পড়াই দিব। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে ইউস্টেশিয়ান কপাটিকা কোথায় থাকে? উত্তর হলো ইনফেরিয়র ভেনা কাভার মুখে ইউস্টেশিয়ান কপাটিকা থাকে। দ্যাটস ফাইন, ওকে। এবার এই রক্তটা যখন উপর থেকে নিচে পড়বে, এই রক্তটা যখন উপর থেকে নিচে পড়বে, এইখানে একটা কপাটিকা থাকে ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকল। এই কপাটিকার নাম হলো ট্রাইকাসপিড কপাটিকা। এটার 3টা কপাট, এটার নাম হলো ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড কপাটিকা। তাহলে রক্তটা, এই ট্রাইকাসপিড কপাট যখন খুললো, রক্তটা তখন এই যে নীল কালের রক্তটা তখন উপর থেকে নিচে পড়লো। দ্যাটস ফাইন। তাহলে রক্ত এখন পুরো দেহ থেকে রক্ত ডান অলিন্দে আসলো, সেখান থেকে ডান ভেন্ট্রিকলে গেল। কোন কপাটিকার মাধ্যমে? ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে। ইনফেরিয়র ভেনা কাভার মুখে আছে ইউস্টেশিয়ান কপাটিকা, সুপিরিয়র ভেনা কাভার মুখে কোনো কপাটিকা নাই, ডিরেক্ট রক্ত ঢুকে গেল। এবার এটা যখন চাপ দিবে, এই রক্তটা বের হয়ে যাবে। এই যে যেই পথে বের হয়ে গেল, দেখো তো এই পথটা মনে রাখতে হবে। হৃৎপিণ্ডে যারা প্রবেশ করে, প্রবেশ করলেই শিরা। হৃৎপিণ্ডে প্রবেশ মানেই শিরা, আর হৃৎপিণ্ড থেকে বের হয়ে যাওয়া মানেই ধমনী। যদি ভুলে গিয়ে থাকো হৃৎপিণ্ড থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা ধমনী। এটার নাম কি? এটা একটা ধমনী। এবং এই ধমনীটা যাচ্ছে কোথায়? এই ধমনীটা যাচ্ছে হলো ফুসফুসে। এটা যাচ্ছে কোথায়? এটা গেল হলো ফুসফুসে। তো ফুসফুসের সাথে জড়িত সবকিছুকে তুমি কি বলবা? ফুসফুসীয় ধমনী। আমরা বলবো পালমোনারি ধমনী। তোমার বইয়ে এই কথাটাই বলা। পালমোনারি মানে ফুসফুসের সাথে জড়িত। তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে নিয়ে বের হয়ে গেল। এই রক্তটা কার্বন ডাইঅক্সাইড, এটার মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল। কোথায় গেল? ফুসফুসে গেল। ক্লিয়ার? নীল রক্ত আসলো, নীল রক্ত বের হয়ে গেল পালমোনারি ধমনীর মাধ্যমে, আসলো শিরার মাধ্যমে, ডান ভেন্ট্রিকল থেকে বের হয়ে গেল। কথা ক্লিয়ার? এইখানে কি হলো তুমি দেখো, এইখানে এই যে ফুসফুসে তো অ্যালভিওলাস আছে, এই অ্যালভিওলাসে এই যে ধমনীটা গেল, এই যে দেখো ধমনীটা, এই যে এখানে এই যে ধমনীটা কার্বন ডাইঅক্সাইড নিয়ে গেল। ভালো করে তাকাও। আর অ্যালভিওলাসে আমরা কি নেই? বাইরে থেকে দম নেই, এই অক্সিজেন অ্যালভিওলাসে। এখানে একটা আদান প্রদান হয়ে গেল, অক্সিজেনটা চলে আসলো এইখানে, কার্বন ডাইঅক্সাইডটা চলে গেল এইখানে। আমরা যখন দম ছাড়লাম, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, আর অক্সিজেনটাকে নিয়ে এইবার রক্তের রং চেঞ্জ হয়ে গেল। এইবার ফুসফুস থেকে যারা হৃৎপিণ্ডে আসলো, তাদেরকে হৃৎপিণ্ডে প্রবেশ মানে কি? শিরা। তাহলে এরা ফুসফুস থেকে আসে, তারপর পালমোনারি শিরা কি বহন করবে? অক্সিজেন। কারণ এখানে চেঞ্জ হয়ে গেছে, অক্সিজেন রক্তে প্রবেশ করছে, বাম অ্যাট্রিয়ামে আসলো। বাম অ্যাট্রিয়াম খুবই ইম্পর্টেন্ট। কোথায় আসলো এবার? বাম অ্যাট্রিয়ামে আসলো। এবার বাম অ্যাট্রিয়াম থেকে যখন নিচের দিকে নামবে, এইখানে একটা ভেন্ট্রিকল থাকে, এখানে একটা কপাটিকা থাকে। এই কপাটিকাটা 2টা কপাট, এটার নাম বাইকাসপিড কপাটিকা। এটার নাম বাইকাসপিড কপাটিকা, পরীক্ষা বারবার আসবে। এটার অপর নাম মাইট্রাল কপাটিকা। বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা। রক্তটা এই বাইকাসপিড ও মাইট্রাল খুলে যাওয়ার পর উপর থেকে নিচের দিকে নামলো, লাল রক্তটা বাম ভেন্ট্রিকলে চলে গেল। তাহলে বাইকাসপিড কোথায় থাকে? বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকলের মাঝে। এখান থেকে যখন চাপ দিবে, রক্তটা বের হয়ে আবার দেহে চলে যাবে। এই যে আবার দেহে চলে গেল। যখন যাবে, যাওয়া মানে কি? ধমনী। এই ধমনীটার নাম অ্যাওর্টা, মহাধমনী। তাহলে মহাধমনীর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত পুরো শরীরে ছড়াই গেল, শরীরের রক্তটাকে কাজে লাগাইলো। তাহলে এটা যখন চাপ দিল, রক্তটা এবার পুরো দেহে ছড়াই গেল। দেহ থেকে রক্ত আসছিল, আবার দেহে ফেরত গেল, দেহের রক্ত দেহে ফেরত গেল, চক্র সম্পন্ন হলো। আবার এই অক্সিজেনটা এখন গ্লুকোজের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করবে, আবার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, আবার এই কার্বন ডাইঅক্সাইড নিয়ে ডান অ্যাট্রিয়ামে আসবে। এটাই হলো মূল প্রক্রিয়া। দেখো তো, আমাকে আরেকবার সাম আপ করতে দাও, খুবই গুরুত্বপূর্ণ, সাম আপ করতে দাও। ওকে, ঠিক আছে। সো পুরো দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অ্যাট্রিয়ামে আসে, সেখান থেকে ট্রাইকাসপিড কপাটিকা পার হয়ে ডান ভেন্ট্রিকলে নামে, সেখান থেকে সেটা ফুসফুসে যায়, ফুসফুস থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইডের বাইরে চলে যায়, সেখান থেকে রক্ত এই যে দেখো, সেখান থেকে রক্ত বাম অ্যাট্রিয়ামে এসে সেখান থেকে বাম ভেন্ট্রিকলে যায়, বাম ভেন্ট্রিকল থেকে রক্ত আবার দেহে চলে যায়। দেখো অন্য কালার দিয়ে দেখাচ্ছি। দেখো এটা আমাদের, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুরো দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অ্যাট্রিয়ামে আসে, এটা পরীক্ষায় আসবে। সেখান থেকে ট্রাইকাসপিড পার হয়ে ডান ভেন্ট্রিকল, সেখান থেকে ফুসফুস,
ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকল দেহ, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল ফুসফুস, বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকল দেহ, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল ফুসফুস, বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকল দেহ। এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো জিনিসটা চোখে ভাসতেছে কিনা, প্রজাপতির মতো সুন্দর করে জিনিসটা এইভাবেই মনে রাখতে হবে। পরীক্ষায় বারবার প্রশ্ন আসবে, দেহ থেকে কোথায় আসে, তোমার উত্তর হবে ডান অ্যাট্রিয়াম। ফুসফুস থেকে কোথায় আসে, উত্তর হবে বাম অ্যাট্রিয়াম। ফুসফুসে যায় কোথা থেকে, উত্তর হবে ডান ভেন্ট্রিকল। দেহে যায় কোথা থেকে, উত্তর হবে বাম ভেন্ট্রিকল। বলবে ট্রাইকাসপিড কোথায় থাকে, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকলের মাঝে। বাইকাসপিড মাইট্রাল কোথায় থাকে, বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকলের মাঝে। ইউস্টেশিয়ান কোথায় থাকে, ইনফিরিয়র ভেনা কাভার মাঝে, ইনফিরিয়র ভেনা কাভা এবং ডান অ্যাট্রিয়ামের মাঝে। কথা ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ছোট্ট বিষয়, সেটা হলো এই যে এই জায়গায় যখন এই যে এখান থেকে যখন যায়, এই যে এইটার মুখে, পালমোনারি ধমনির মুখে এবং মহাধমনির মুখে, এখানেও দুইটা কপাটিকা থাকে, একই রকম নাম, এদের নাম হলো সেমিলুনার কপাটিকা। তো এটা সামনেই পাবা তুমি এগুলো হয়তো বা পড়েছো জীবনে, জাস্ট মনে করাই দিলাম। এটা নাম হলো সেমিলুনার কপাটিকা। তাহলে মোট কয়টা কপাটিকা তোমাকে আমি পড়ালাম দেখো তো, এখানে দুইটা সেমিলুনার কপাটিকা তুমি দেখো। তাহলে এখানে পড়ালাম দুইটা, একটা সেমিলুনার, দুইটা সেমিলুনার, একটা ইউস্টেশন, তিনটা ট্রাইকাসপিড, একটা বাইকাসপিড, একটা, পাঁচটা কপাটিকা তো পড়াই দিলাম। কোনটা কোথায় থাকে এটা যে মুখস্থ করবে সে এটা পরীক্ষায় জীবনে উত্তর করতে পারবে না। এবং এই জিনিস আসলে কেউ যদি মুখস্থ করে সেটা জীবনে পারবে না। সিকিউতে এটা লাগবে, এটা এমসিকিউতে লাগবে। পরীক্ষায় প্রশ্ন করবে পালমোনারি সংবহন শুরু হয় কোথা থেকে, এই যে রক্ত এখান থেকে যাওয়া, ডান ভেন্ট্রিকল থেকে শুরু, এইখানে আসে শেষ। সিস্টেমিক সংবহন শুরু হয় কোথা থেকে, দেহের সাথে জড়িত অংশটাকে বলে সিস্টেমিক। তাহলে এইখান থেকে শুরু, এইখানে শেষ। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বারবার এই প্রশ্নটা আসবে। এবং যেহেতু এখান থেকে রক্ত শুধুমাত্র ফুসফুসে যায়, ডান ভেন্ট্রিকলকে খুব একটা কাজ করতে হয় না, কিন্তু বাম ভেন্ট্রিকল চাপ দিয়ে রক্তটাকে দেহে পাঠাতে হয়, প্রচুর কাজ করতে হয়, তাই না? এখানে চাপ দেবে, মাথায় যাবে, পায়ে যাবে, রক্তকে অনেক প্রেসার দিতে হয়। সেজন্য বাম ভেন্ট্রিকলের প্রাচীর ডান ভেন্ট্রিকলের প্রাচীরের তুলনায় অনেক পুরু। এইটাই হার্টের মেইন পড়া। তুমি এখন যতগুলো এমসিকিউ আছে, বেশিরভাগ এমসিকিউ এই কনসেপ্ট দিয়ে সলভ করে ফেলতে পারবা। বিশ্বাস হয় না? জাস্ট এখন সলভ করা শুরু করো। লেটস স্টার্ট। আমি তোমাকে দেখাচ্ছি, এটা তোমার দায়িত্ব এখন। এখানকার মেইন পড়া আমি তোমাকে অলরেডি বলে দিলাম। দেখো, ডান নিলয়ের প্রাচীর বাম নিলয় অপেক্ষা কতটুকু পুরু, এটাতে ভুল দেওয়া আছে। বাম নিলয়টা বেশি পুরু হবে, এই প্রশ্নটাতে ভুল দেওয়া আছে, উত্তরটা উল্টাপাল্টা হয়ে গেছে। বামটা বেশি পুরু ডানটার তুলনায়, ঠিক আছে? বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের তুলনায় কত গুণ পুরু, 3 গুণ পুরু। এটা কিন্তু ভুল আছে এখানে, ঠিক আছে? পারবো আমরা? এখানে তুমি বেশিরভাগ প্রশ্ন, 90% প্রশ্ন একদম উত্তর করতে পারবা, একদম উৎপত্ত করে। ডান অলিন্দ ডান ভেন্ট্রিকলের মধ্যে কোন কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, ত্রিপত্রী কপাটিকা। ট্রাইকাসপিডের বাংলা কি, ত্রিপত্রী কপাটিকা। তারপর দেখো এই যে প্রশ্ন করছে, পালমোনারি শিরা কোথায় প্রবেশ করে, বাম অ্যাট্রিয়াম। যে একটু বুঝতে পারছে সে এটা ইজিলি উত্তর করতে পারবে। বাম অলিন্দ ছিদ্রপথে কোন কপাটিকা থাকে, বাম অলিন্দ বাম অ্যাট্রিয়াম, বাইকাসপিড। তাহলে দেখো এইটা একদম উত্তর করতে পারবে। যেই ব্যাটাটা মুখস্থ করে তার মতো বোকা নাই। বাইকাসপিডের অবস্থান কোথায়, বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে। দেখো তো ভাই, একদম। মাইট্রাল ভালভ কোথায় থাকে, এখন জাস্ট তুমি এটা প্র্যাকটিস করবা, এটা তোমার এখন প্র্যাকটিস জোন। আমি তোমাকে টেকনিক শিখাই দিচ্ছি, জাস্ট গো থ্রু। প্রতিটা কথা, প্রত্যেকটা জিনিস কমন পড়বে, একদম তোমাকে আমি গ্যারান্টি দিলাম। দেখো অ্যাওর্টার জন্ম, দেখো অ্যাওর্টার শুরুতে কোন কপাটিকা থাকে, একটু আগেই বললাম অ্যাওর্টাগুলোর মুখে সেমিলুনার কপাটিকা থাকে। দ্যাটস ইট। এই তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একদম মেইন বলে দিলাম। আরো একটা এমসিকিউ আসতে পারে, কপাটিকা রিলেটেড একটা এমসিকিউ আসতে পারে। এই যে কপাটিকাগুলা, ধরো ট্রাইকাসপিড কপাটিকা, এটা তো কপাটের সাথে যে সুতাগুলো লাগানো থাকে সেই সুতাগুলাকে বলে কর্ডি টেন্ডনি। পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে কপাটিকাতে যে সুতাগুলো থাকে সেগুলোর নাম কি, কর্ডি টেন্ডনি। আর কপাটিকার মধ্যে যে মাংসগুলোর সাথে লাগানো থাকে কর্ডি টেন্ডনি, সেই পেশিগুলোর নাম কি, প্যাপিলারি পেশি। শুনলেই পারবা, একবার শুনলেই পরীক্ষার হলে মনে আসবে। তাহলে কপাটিকার সাথে কর্ডি টেন্ডনি ছাড়া পেশিটা যখন টান দেয় কপারটা খুলে যায়, পেশিটা যখন ছেড়ে দেয় কপারটা বন্ধ হয়ে যায়। কোন পেশি, প্যাপিলারি পেশি। প্রত্যেকটা এমসিকিউ আমি গো থ্রু করলাম, এমন কোনো এমসিকিউ নাই যেটা তুমি কমন পাবা না। এই ক্লাস করে এমন কোনো এমসিকিউ নাই যেটা তুমি কমন পাবা না, একদম 100% কমন পাবা। সলভ করতে যাও, পারবা। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তো এখানে শুধু কিন্তু এই কয়েকটা সলভ করলাম তা না, অনেকগুলো প্রশ্ন সলভ করা হয়ে গেছে। আচ্ছা, আমাদের শরীরে রক্তনালী কয় রকম তোমাকে যা জানিয়ে দেই। আমাদের শরীরে রক্তনালী 3 রকম। আমাদের শরীরে রক্তনালী 3 রকম। একগুলো হলো ধমনী, যাদের প্রাচীরটা অনেক, একটা হলো ধমনী যাদের প্রাচীরটা অনেক মোটা, একটা হলো শিরা যাদের প্রাচীরটা পাতলা, আর একটা হলো কৈশিক জালিকা। কৈশিক জালিকা হলো সবচেয়ে চিকন, আর একটা হলো কৈশিক জালিকা যার প্রাচীর 1 স্তর। তো ধমনী প্রাচীর
অনেক মোটা, ধমনীর প্রাচীর মোটা, ফলে ভেতরে যে লুমেন, ধমনীর লুমেনটা ছোট। ধমনীর লুমেন ছোট কেন? কারণ প্রাচীর মোটা, দেখাই তো যাচ্ছে। ধমনীর প্রাচীর পুরু, ফলে লুমেন ছোট। আর শিরার প্রাচীর পাতলা, ফলে লুমেন বড়। আর কৈশিক জালিকা মাত্র এক স্তর বিশিষ্ট, এর আর প্রাচীর কি? আর এদেরগুলো কি 3 স্তর বিশিষ্ট। তো ধমনীর ভিতরে আর শিরার ভিতরে ধরো দুইটাই হলো, ধরো এইটারও ব্যাস হলো 5, এটারও ব্যাস হলো 5। এখন যদি এই 5-এর ভিতর দিয়ে 1 লিটার রক্ত 1 মিনিটে যায়, আর এখানেও যদি 1 লিটার রক্ত 1 মিনিটে যায়, নর্মাল ম্যাথ করে বুঝতে পারতেছো অল্প জায়গায় সমান সময়ে একই পরিমাণ রক্ত যাচ্ছে, তার মানে এখানে অনেক ধমনীতে অনেক উচ্চ চাপে রক্তকে যেতে হয়, ধমনীর চাপ বেশি। যেহেতু রক্ত অনেক উচ্চ চাপে যায়, সেজন্য ধমনীতে কোনো কপাটিকা থাকে না, ধমনীতে কোনো কপাটিকা নাই শিরাতে। সেজন্য যেহেতু রক্ত অনেক স্লো যায় এবং অভিকর্ষের বিপরীতে রক্তকে তুলতে হয়, সেজন্য শিরাতে কপাটিকা আছে। তো এইখান থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আসে, এমসিকিউ দিয়ে দিতে পারে, বা এখান থেকে ভবিষ্যতে নানাবিধভাবে প্রশ্ন করতে পারে, ধমনী এবং শিরার মধ্যে কি পার্থক্য। তোমাকে বেসিক পার্থক্যটা আমি A to Z বলে দিলাম, একদম মূল পার্থক্য, মানে বেসিক পার্থক্য না, মানে সবগুলো পার্থক্য কভার করে ফেললাম। দেখো ধমনী আর শিরার মূল পার্থক্য। আর ধমনী মানে কি? যে হার্ট থেকে দূরে যায়, শিরা মানে যে হার্টে প্রবেশ করে, হার্টের দিকে আর হার্ট থেকে দূরে। কথা ক্লিয়ার? একদম। দেখো প্রত্যেকটা পয়েন্ট কভার করে দিয়েছি। আর ধমনী আর শিরার প্রাচীরে 3টা করে স্তর, স্তর 3টার নাম, টিউনিকা, অ্যাডভেন্টেশিয়া বা এক্সটার্না, মিডিয়া, ইন্টারনা। নাম 3টা পড়লেই বুঝতে পারবা। ইন্টারনা বা ইন্টিমা, নাম 3টা পড়লেই বুঝতে পারবা। কৈশিক জালিকা শুধুমাত্র একটা স্তর থাকে, এবং কৈশিক জালিকাতে কিন্তু আমাদের দুনিয়ার সবকিছু আদান প্রদান ঘটে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। দুনিয়ার সবকিছু আদান প্রদান কিন্তু কৈশিক জালিকার মাধ্যমে ঘটে। কৈশিক জালিকা গ্যাস আদান প্রদান, খাবার আদান প্রদান, কোষের সাথে যে রক্তের আদান প্রদান, সেটা কোন লেভেলে ঘটে? কৈশিক জালিকা লেভেলে। এইটা প্রশ্ন করতে হবে। ধমনী আর শিরা দাস বহন করে নিয়ে আসে, খাবারটাকে পৌঁছে দেয়, খাবারটাকে নিয়ে আসে, কিন্তু খাবারটা ঢুকায় দেয় কোষের মধ্যে কে? কোষ থেকে ময়লা পদার্থ গ্রহণ করে কে? উত্তর হলো কৈশিক জালিকা। এইটুকু যে আমার কথা শুনলে বুঝতে পারলাম, আমি 3 মিনিটে আমি সবচেয়ে মহামূল্যবান কথাগুলো বলে দিয়েছি। জাস্ট গো থ্রু করো, একদম তুমি প্রত্যেকটা এমসিকিউ পারবা। আমি দ্রুত পড়াচ্ছি, সেজন্য আমি কিছুটা দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কিন্তু যে একবার হলেও পড়েছো সেও পারবা, আর যে প্রথমবার শুনছো আমার কথাগুলো শুনে খালি বইয়ের লাইনটা দেখো বা এইটাই একবার সলভ করে পিডিএফটা, 100% এগুলো প্রত্যেকটা উত্তর করতে পারবা। ওকে, এবার এই অংশটা খুব দ্রুত বলে দেই। এই অংশটা থেকে প্রশ্ন এমসিকিউ আসবে। এখান থেকে দেখো আমাদের হার্টবিট কত, 70 থেকে 80 বার। যদি 80 বার হার্টবিট হতে সময় লাগে 60 সেকেন্ড, তাহলে একবার হার্টবিট হতে সময় লাগবে কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। এটার নামই কার্ডিয়াক চক্রের সময়কাল। একবার হার্টবিট হতে কত সময় লাগে? 0.8 সেকেন্ড। তোমরা সবাই জানো হার্টবিট দুটো জিনিসের সমন্বয়, সিস্টোল এবং ডায়াস্টোল, দুইটা মিলে সময় লাগে 0.8 সেকেন্ড। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে একটা বক্স দেওয়া আছে, এই বক্সটাই পরীক্ষায় বারবার আসবে, এতবার আসবে। মনে রাখতে হবে অ্যাট্রিয়াম ছোট, ভেন্ট্রিকল বড়, আর সংকোচনের কম সময় লাগে। তাহলে অ্যাট্রিয়ামের কম সময় লাগবে ভেন্ট্রিকলের তুলনায়, সংকোচনে কম সময় লাগবে প্রসারণের তুলনায়, মানে সিস্টোলে কম সময় লাগবে। সবচেয়ে কম সময় লাগে অ্যাট্রিয়ামের সিস্টোলে 0.1। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টোলে কত লাগবে? 0.7, কারণ দুইটা যোগফল 8, একটা মনে রাখলে আরেকটা হয়ে গেল। ভেন্ট্রিকলের সিস্টোলে সময় লাগে কত? 0.3, তাহলে ডায়াস্টোলে কত লাগবে? 0.5। তুমি এটা যেমনি ইচ্ছে তেমনি মনে রাখতে পারো। আমি মনে রাখতাম এমনে 1 3, তাহলে 3 হলে 5 7। তাহলে এখানে কি? এগুলো হলো সিস্টোল, এটা হলো ডায়াস্টোল। সিস্টোল আর ডায়াস্টোল বেশি সময় লাগবে। এটা হলো অ্যাট্রিয়াম, এটা হলো ভেন্ট্রিকল। তাহলে 1 3 5 7। এই তো আমি এভাবে মনে রাখতাম। যারা মনে রেখেছো এটা থেকে প্রশ্ন পাবা, 100-এ 100 পাবা কোনো না কোনো বোর্ডে। এইখান থেকে এমসিকিউ আসলে এখান থেকে এমসিকিউ, তুমি এই এমসিকিউটা পাবা। আর যা পড়াচ্ছে এই জ্ঞান আজও কালো কোথাও না কোথাও তোমার কাজে লাগবে। তুমি যদি মনোযোগ দিয়েও করো, এই তথ্য তোমার কোথাও না কোথাও ইনশাল্লাহ কাজে লাগবেই। আমি যা যা বলে দিলাম তুমি এগুলো দিয়ে বেশি, এখন এখানকার বেশিরভাগ প্রশ্ন সলভ করতে পারবা। বিশ্বাস হয় না? আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তুমি কালকে সারাদিনে এই চ্যাপ্টারের 2 ঘন্টায় পুরো চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবা, A to Z শেষ করে ফেলতে পারবা। এখন হার্টবিটকে নিয়ন্ত্রণ করে কে? মনে রাখতে হবে পেশি নিয়ন্ত্রণ করে, স্নায়ু কিন্তু না। মানুষের হার্টকে নিয়ন্ত্রণ করে কে? পেশি। এটার নাম হলো মায়োজেনিক নিয়ন্ত্রণ। একটু আগে যে বলেছি মায়ো শব্দের অর্থ পেশি, মনে আছে? একটু আগে তো বলেছি মায়ো শব্দের অর্থ পেশি। তাহলে মায়োজেনিক নিয়ন্ত্রণটা হয় কিভাবে? আশা করি সবার মনে আছে, সবার সিরিয়ালটা জানা। এসএ নোট এভি নোটের এই সিরিয়ালটা আমি তোমাকে একটু খেয়াল করাই দিচ্ছি, একবারই পড়াই দিচ্ছি যাতে তোমার পুরোটা পড়া হয়ে যায়। বইয়ের মধ্যে যদি দেওয়া আছে বই থেকেও পড়তে পারো, আমি এখান থেকেও তোমাকে চাইলে পড়াই দিতে পারি। এখান থেকে কয়েকটা লাইন থেকেই তোমার প্রশ্ন আসবে, আমি তোমাকে খেয়াল করে দিচ্ছি। দেখো মায়োজেনিক নিয়ন্ত্রণ, এই যারা মায়োজেনিক নিয়ন্ত্রণ তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলে সংযোগকারী টিস্যু, কন্ডাক্টিং টিস্যু। কারা কারা? এসএ নোড,
এভি নোড, বান্ডল অফ হিজ, বান্ডল অফ হিজ পার্কিনজি ফাইবার। দেখো এই যে কয়েকটা কথা, তাহলে এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হিজ, পার্কিনজি ফাইবার, এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হিজ, পার্কিনজি ফাইবার, এই যে কয়েকটা কথা, এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হিজ, পার্কিনজি ফাইবার, এদেরকে বলে কন্ডাক্টিং টিস্যু। পরীক্ষায় আর কি কি প্রশ্ন আসবে দেখো, এদের মধ্যে প্রাকৃতিক পেসমেকার বলা হয় কাকে? দেখো এই যে এসএ নোডকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার, দেখো একে বলা হয় পেসমেকার, এটা মিনিটে 100টা করে বিট তৈরি করতে পারে। পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসবে। এসএ নোড থাকে কোন জায়গায়? ডান অ্যাট্রিয়ামে, ডান অলিন্দে এসএ নোড থাকে, ডান অলিন্দে, এটাই পরীক্ষায় প্রশ্ন। তিনটা তথ্য, এক কোথায় থাকে? ডান অলিন্দে থাকে। ছবি দেখলেও বুঝতে পারবা, আমি একে দেখাচ্ছি। এই হলো হার্ট, এই যে হার্ট, তুমি তাকায় দেখো, এই যে এখানে থাকে এসএ নোড, এইখানে থাকে এভি নোড, এই যে তার একটা বান্ডল আসলো, আর এই হলো পার্কিনজি, এই হলো পার্কিনজি। তাহলে এটা এসএ নোড, এটা এভি নোড, এটা বান্ডল অফ হিজ, আর এইটা হলো পার্কিনজি। এই চারটা শব্দ জানলেই হবে এসএ নোড কোথায় থাকে, এটাকে প্রাকৃতিক পেসমেকার বলা হয়, এইটুকু তোমাকে পড়তে হবে। আরেকটা জিনিস এমসিকিউ, আরেকটা জিনিস এমসিকিউ আসে, সেটা হলো এসএ নোড থেকে যখন এভি নোডে যায় তখন কতটুকু দেরি হয়, এই রিলেটেড প্রশ্ন করে। উদ্দীপনা যখন এসএ নোড থেকে এভি নোডে যায় তখন একটু দেরি হয়, এটাকে বলে এভি নোডাল ডিলে। দেখো এই যে এসএ নোড থেকে এভি নোডে যেতে 0.15 সেকেন্ড দেরি হয়, তো এটা এক এক বইয়ে এক এক রকম দেওয়া আছে, বাট সময়টা অলমোস্ট এরকম কাছাকাছি, মানে সময়টা এরকমই কাছাকাছি, 0.15 বা 0.16, এক এক জায়গায় এক এক দেওয়া থাকবে। এই পার্থক্যটুকু তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে যে কতটুকু দেরি হয়, ঠিক আছে? 0.15 বা 0.16 দেওয়া আছে, বই একবার দেখে নিতে পারো, এই তো এখানে দেওয়া আছে, আমি একবার দেখাই দিচ্ছি মূল বইয়ে তথ্যটা। এই যে 0.16, তো কোথাও 0.15 দেওয়া আছে কোনো বইয়ে, কোনো বইয়ে 0.16, দুটাই তোমাকে জানাই দিলাম। আর এভি নোডকে বলা হয় রিজার্ভ পেসমেকার, সংরক্ষিত। এটা এসএ নোড কোনো কারণে যদি কারো ক্ষতিগ্রস্ত হয়, আক্রান্ত হয়, রোগাক্রান্ত হয়, তখন এভি নোড কাজ করে। তাহলে সংরক্ষিত পেসমেকার কোনটা? এভি নোড, একদম এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? তাহলে কত সেকেন্ড দেরি হয়? 0.1 সেকেন্ড দেরি হয়। এসএ নোড থেকে এভি নোডে উদ্দীপনা যেতে সময় লাগে কতটুকু? 0.3 সেকেন্ড, ঠিক আছে? ওখানে আবার সে বেশ কিছুক্ষণ দেরি করে। তো সব কিছু মিলিয়ে কতটুকু ডিলে হয়, কোথায় কতটুকু ডিলে হয় সেটা একটু মনে রাখতে হবে। এখানে কিন্তু দুইটা ডিলে আছে, তুমি একটু তাকাবা। এভি নোডাল ডিলে কত সেকেন্ড? এইটা হলো 0.9 সেকেন্ড। আর এসএ নোড থেকে এইখান থেকে উদ্দীপনা এইখান থেকে একদম লাস্ট পর্যন্ত আসতে কত সময় লাগে? 0.16 সেকেন্ড। এইখানে অপেক্ষা করে কতক্ষণ? 0.9 সেকেন্ড। এভি নোডাল ডিলে, এটাকে বলে এভি নোডাল ডিলে, কত? 0.9 সেকেন্ড। আর এখান থেকে এটুকু যাইতে কতটুকু সময় লাগে? মাত্র 0.03 সেকেন্ড। তিনটা তথ্য কিন্তু আসে, খেয়াল করো। যেতে সময় লাগে 0.03 এসএ নোড থেকে এভি নোডে গিয়ে দেরি করে কতক্ষণ? 0.09। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যেতে ওভারঅল সময় লাগে কত? ওভারঅল সময় লাগে 0.16 সেকেন্ড, এখান থেকে একদম শেষ পর্যন্ত যেতে। তো এইটা আরেকবার খেয়াল করাই দিলাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এমসিকিউ। খুবই গুরুত্বপূর্ণ মানে কি? আসবে পরীক্ষায়। তাহলে একটা হলো পেসমেকার, একটা রিজার্ভ পেসমেকার। তো মোটামুটি তুমি অলরেডি 260টা প্রশ্ন তোমাকে আমি সলভ করে দিয়েছি এই চ্যাপ্টারের। বিশ্বাস তোমার যদি না হয়, আমি তো পিডিএফটা দিয়ে দিব, তুমি একবার নিজের দায়িত্বে সলভ করে ফেলো। ইউ হ্যাভ ডান ইট বয়, তুমি অলরেডি এটা পড়ে ফেলতে পেরেছো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে যারা, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলে ব্যারো রিসেপ্টর। দেখো, তাদেরকে বলে ব্যারো রিসেপ্টর। আমাদের শরীরে ব্যারো রিসেপ্টর কয় রকম? 2 রকম, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। তোমাকে এই শব্দ দুটা বইয়ের মধ্যেই দেওয়া আছে। আর আমরা, ঠিক আছে, বুঝাতে পারলাম? উচ্চচাপ এবং নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। এখান থেকে আর কি কি এমসিকিউ আসতে পারে? এই ব্যারো রিসেপ্টরগুলো কোথায় কোথায় থাকে, এই রিলেটেড প্রশ্ন আসতে পারে। দেখো, বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনের রক্তবাহিকা, ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, সহজ বাংলায় শিরার সাথে জড়িত, ডান পাশে জড়িত, এই জায়গায় থাকে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, যাদের অপর নাম নিম্নচাপ ব্যারো রিসেপ্টর বা আয়তন রিসেপ্টর। এটা কিন্তু এমসিকিউ তুমি কোথাও না কোথাও পাবা, কোনো না কোনো বোর্ডে পাবা, খেয়াল করো। আয়তন রিসেপ্টর, নিম্নচাপ। আচ্ছা, এই জায়গাতে একটা অনেকক্ষণ পড়িয়েছি, তোমার যদি মনোযোগে বিঘ্ন ঘটে তাহলে একবার একটু নিজেকে কম্পোজ করে নিয়ে আসো। ব্যারো রিসেপ্টর 2 রকম, একটার নাম উচ্চচাপ, একটার নাম নিম্নচাপ। নিম্নচাপের নাম কি? অপর নাম কি? আয়তন, ঠিক আছে? এরা কোথায় থাকে? এরা থাকে শিরার সাথে। বড় বড় সিস্টেমিক শিরা, ডান অলিন্দ। শিরা কোথায় প্রবেশ করে? ডান পাশে, ডান ভেন্ট্রিকলে।
এরা কোথায় থাকে? উচ্চচাপ, এরা ধমনীর চাপ নিয়ন্ত্রণ করে। ধমনীতে কোন কোন ধমনী? আর্চ অফ অ্যাওর্টা, ক্যারোটিড ধমনী। পার্থক্যটা জাস্ট বুঝাই দিলাম, লিখলাম কেন এই জিনিসটা যাতে তোমার মনে থাকে। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর থাকে কোথায়? ধমনীর সাথে, অ্যাওর্টা, ক্যারোটিড ধমনী। নিম্নচাপ কোথায় থাকে? শিরার সাথে, মূলত শিরার সাথে। ঠিক আছে, মূলত শিরার সাথে। দেখো এটাই দেওয়া। ওকে, ঠিক আছে, পারা যাবে। এই যে মাত্র বললাম যে আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর কোথায় থাকে, দেখো বাকি সবগুলো শিরা অ্যাওর্টিক আর্চে থাকে। ওকে, ক্যারোটিড সাইনাস, ক্যারোটিড সাইনাসে কোনটা থাকবে? মাত্রই বললাম। ক্যারোটিডে কোনটা থাকবে? উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, মাত্র বলে দিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবং খুব দ্রুত কাজ করে কোনটা? উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, যার অপর নাম আর্টারিয়াল মানে ধমনী। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর অপর নাম কি? আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর। আর নিম্নচাপ ব্যারোরিসেপ্টর অপর নাম কি? আয়তন। আয়তন মানে কি? ভলিউম। এটা কোথায় থাকবে? দেখো একটা এমসিকিউ দিয়ে তুমি, একটা তথ্য দিয়ে, ওই স্লাইড দিয়ে তুমি 4 থেকে 5টা প্রশ্ন উত্তর করতে পারবা। 4 থেকে 5টা প্রশ্ন উত্তর করতে পারবা। ঠিক আছে, এখন আমাদের রক্তের স্বাভাবিক চাপ কত? খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে তাকাও, খুবই ইম্পর্টেন্ট যে আমাদের রক্তচাপ বোঝাটা কিন্তু খুব দারুণ গুরুত্বপূর্ণ। যে তুমি কখন এটাকে নর্মাল বলবা, কখন তুমি এটাকে অ্যাবনর্মাল বলবা, এইটা বোঝাটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। সো স্বাভাবিক রক্তচাপ, কখন উচ্চ রক্তচাপ বলবা? 100 থেকে 139 সিস্টোলিক, আর 60 থেকে 90 এটা হলো ডায়াস্ট। 60 থেকে 89, 60 থেকে 90, 89 এটা হলো ডায়াস্টোলিক। এটার গড় কত? 120। আর এটার গড় যদিও 75 হয়, বাট আমরা বলি 120/80। তো এইটা এর উপরে, তার মানে 140/90, এইটাকে তুমি উচ্চ রক্তচাপ বলবা। খেয়াল করো, 140/90 এটাকেই তুমি উচ্চ রক্তচাপ বলবা। গাজী আজমল স্যারের বই স্পষ্ট ভাষায় দেওয়া আছে। কখন তুমি উচ্চ রক্তচাপ বলবা, কখন তুমি বলবা না, দেখো একদম আমি যেভাবে লিখে দিয়েছি এভাবেই থাকার কথা। লেট মি গিভ আ চেক। অবশ্যই দেখো 60 থেকে 89, 100 থেকে 139, তার মানে কি উচ্চচাপ হবে কখনই? যখনই 139 পার হবে। তার মানে কি 140 উচ্চ রক্তচাপ, 89 পার হবে 190 উচ্চ রক্তচাপ। এইটা, এর বাকি যা আছে এই রেঞ্জের মধ্যে 100 থেকে 139, 60 থেকে 89, এটা কিন্তু নর্মাল। পরীক্ষা কিন্তু দিতে পারে নিচে কোনটা উচ্চ রক্তচাপ। এর উপরে গেলে তো বটেই। এমনকি 140/90 পেয়েছে ব্লাড প্রেশার, এটাকে উচ্চ রক্তচাপ ট্রিট করতে হবে, তোমাকে উচ্চ রক্তচাপ ধরতে হবে। ব্লাড প্রেশার মাপার যন্ত্রের নাম কি? স্ফিগমোম্যানোমিটার। পরীক্ষা এটাও এত নর্মাল তথ্য চলে আসতে পারে। ঠিক আছে, স্ফিগমোম্যানোমিটার পারা যাবে? বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে 190 থেকে 140 থেকে 90 লাস্ট কাটমার্ক, এর উপরে গেলেই তুমি ধরে নিবা। বা এটাও আসলে উচ্চ রক্তচাপ, কিন্তু এক এক বই এক একভাবে লেখা। কেউ 139কে নর্মাল ধরে, কেউ 140কে নর্মাল ধরে। তো যদি অপশনে এইরকম থাকে যে 140টাই নর্মাল, 140/90টাই নর্মাল, তাহলে এটাকে নর্মাল হিসেবে উত্তর করবা। বুঝাতে পারলাম কি? রক্তচাপ বেড়ে গেলে সেটাকে বলে হাইপারটেনশন, কমে গেলে সেটাকে বলে সিনকপ। খুবই গুরুত্বপূর্ণ। বেড়ে গেলে হাইপারটেনশন, কমে গেলে কি? সিনকপ। সিনকপ, কমে গেলে সিনকপ। ওকে, সুন্দর। আচ্ছা, তাহলে খুব ভালো ভালো পড়া তুমি পড়ে ফেললা। বেশিরভাগ মেইন পড়াই তোমার আসলে পড়া হয়ে গেছে এই চ্যাপ্টারে। আর আমাদের একদম শেষের দিকে চলে আসছি, আর তেমন কিছু নাই ইনশাল্লাহ। আমি তোমাকে 350 এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করাই দিলাম। তোমার এটা হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু বিশ্বাস করো, কেউ যদি এই ক্লাসটা পুরোটা একবার শেষ করে এই চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ পারবে। এবং আমি 1 ঘন্টা তো একটা চ্যাপ্টারে তুমি এমসিকিউতে ব্যয় করবা। পরীক্ষা তো অনেকদিন, সারাদিন তোমার 24 ঘন্টা সময় আছে, 1 ঘন্টা একটা এমসিকিউতে ব্যয় করবা না? সেটা আমার ক্লাসের সাথে ব্যয় করো। তোমার পুরোটা আমি রিভাইজ করাই দিলাম। তুমি একা একা পড়তে যাবা, এগুলো কিন্তু অনেক পড়া। এগুলোতে তুমি যদি মনে করো যে পড়া কম, এগুলোতে কিন্তু অনেক 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 পড়া। ঠিক আছে, আচ্ছা, উচ্চ রক্তচাপ নিয়ে এখানে কয়েকটা কথা বলা আছে। উচ্চ রক্তচাপের কারণে যদি কারো ব্রেনে কি হয়, উচ্চ রক্তচাপের কারণে ব্রেনে কি হয়, মনে রাখবে ব্রেনে হয় স্ট্রোক। স্ট্রোক কথাটা কার সাথে জড়িত? এটা ব্রেনের সাথে জড়িত। এটা কিন্তু তোমার বইয়েও দেওয়া আছে। ঠিক আছে, এটা কিন্তু তোমার বইয়েও দেওয়া আছে। উচ্চ রক্তচাপের সাথে কি হয়? ব্রেনে হয় স্ট্রোক। হার্টে কি হয়? হার্ট অ্যাটাক হয়। ঠিক আছে, এটাই এখানে এগুলাই বলা। আর বুকে যে ব্যথা, সেই বুকে ব্যথার নাম কি? এনজাইনা। কিন্তু তাহলে মূলত ব্রেনে কি হবে? উচ্চ রক্তচাপের জন্য স্ট্রোক হবে, এই কথাটা মনে রেখো। এই যে রক্ত সংবহন, এই প্রত্যেকটা টপিক তুমি উত্তর করতে পারবা, কারণ আমি তোমাকে ওই যে 1.5 মিনিটে 2 মিনিটে পুরো সিস্টেমটা বুঝাই দিয়েছি। 290, 291, 292 এটা তুমি পড়বা। এইটা তুমি পড়বা, এটা আমি তোমাকে সলভ করে দিব না, এটা তুমি পড়বা। এই অংশটুকু তোমার দায়িত্ব, এটা তুমি বলবা। ঠিক আছে,
এইটা তুমি বলবা। এখানে 289 থেকে 289 থেকে তুমি 304 পর্যন্ত, বা কোথায় 289 থেকে এখানে যদি সবগুলা তোমার লাগবে না, দুই একটা জিনিস আছে যেগুলো একটু এক্সট্রিম দেওয়া আছে। 289 থেকে অলমোস্ট তুমি প্রায় 315 পর্যন্ত, এর মধ্যে 5-7টা এমসিকিউ ছাড়া সবগুলা পারবা। ভাই ওই 5-7টা পারবো না কেন? কারণ ওই 5-7টা আমি আলোচনা করিনি, জাস্ট ওই 5-7টা আলোচনা করে দিচ্ছি। ভাইয়া এই যে হার্ট, এই হার্টটা সবাইকে রক্ত দেয়, তাই না? এই যে অ্যাওর্টার মাধ্যমে সবাইকে রক্ত দেয়, অ্যাওর্টার মাধ্যমে সবাইকে রক্ত দেয়, পুরো বডিকে রক্ত দেয়। কিন্তু হার্টের যে নিজের শরীর, তাকে খেয়ে পরে বাঁচতে হবে না? তার নিজের খেয়ে পরে বাঁচার জন্য এই অ্যাওর্টা থেকেই হার্টের শরীরে কিছু রক্তনালী বের হয়েছে। এই রক্তনালীগুলোকে বলে করোনারি ধমনী। তাহলে এদেরকে বলে করোনারি ধমনী, যারা হার্টের শরীরে রক্ত সাপ্লাই দেয়। এই ধমনীগুলা যেহেতু অক্সিজেন প্রোভাইড করে, সেখান থেকে সেই অক্সিজেনটা ব্যবহার করে, গ্লুকোজ ব্যবহার করে শক্তি উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সেই কার্বন ডাইঅক্সাইডটাকে আবার সংগ্রহ করে আরেক ধরনের রক্তনালী, যাদেরকে বলে শিরা, এই শিরাগুলা ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এদের নাম হলো করোনারি শিরা। তো করোনারি ধমনী আর করোনারি শিরা একসাথে মিলে হলো করোনারি সংবহন। তো তুমি যদি এত কিছু না বুঝো, জাস্ট মনে রাখবা যে হার্টের সংবহনের নাম হলো করোনারি সংবহন। এই তো পরীক্ষা প্রশ্ন আসবে, করোনারি ধমনীর উৎপত্তি কোথায় থেকে? উত্তর হলো অ্যাওর্টা থেকে। শুরু হয়েছে কোন জায়গা থেকে? এই অ্যাওর্টা থেকে। আর এই যে করোনারি শিরা শেষ হয় কোথায়? সকল শিরা শেষ হয় ডান অলিন্দে। দুনিয়ার সকল শিরা এর শেষ যাত্রা হলো ডান অলিন্দ। তাহলে করোনারি শিরা শেষ হয় কোথায়? ডান অলিন্দে শেষ হয়। করোনারি ধমনীর উৎপত্তি কোথা থেকে, এটা পুরোটা বলে দিলাম। আরেকটা জিনিস তুমি একটু অবাক হতে পারো, ভবিষ্যতে পরীক্ষায় আসতে পারে, সেটা হলো পোর্টাল তন্ত্র। পোর্টাল তন্ত্র জাস্ট দ্রুত দেখাই দিই। এই যে আমাদের লিভার, আর এই যে দেখো আমাদের পেটের নাড়িভুঁড়ি, এখানে আমরা খাবার খাই। খাবারগুলা এখানে সবার শেষে কিসে পরিণত হয় আমরা সবাই জানি? গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। আমরা যা খাবার খাই সেগুলো কিন্তু এইভাবে পরিণত হয়। এখান থেকে এই খাবারগুলাকে যে শোষণ করে কৈশিক জালিকার মাধ্যমে রক্তনালী, এই রক্তনালীটা লিভারে প্রবেশ করে, আবার কৈশিক জালিকায় ভাগ হয়ে যায়। দেখো এই রক্তনালীটা শুরু হয় কৈশিক জালিকার মাধ্যমে, এই রক্তনালীটা শুরু হয় কৈশিক জালিকার মাধ্যমে, শেষ হয় কৈশিক জালিকার মাধ্যমে। এটা একটা ধমনী। এই ধরনের ধমনীকে বলে পোর্টাল ধমনী, যার শুরু কৈশিক জালিকার মাধ্যমে, শেষও কৈশিক জালিকার মাধ্যমে, তার নাম পোর্টাল ধমনী। সাধারণত সকল ধমনী হার্ট থেকে শুরু হয়, কৈশিক জালিকায় শেষ হয়, কিন্তু এর শুরু হয় কৈশিক জালিকার মাধ্যমে, শেষ হয় কৈশিক জালিকায়। আমি একটা জিনিস বলতে ভুল করলাম, এডিট করে ফেলো, দুঃখিত। এটা ধমনী না, এটা শিরা, মানে এটা তো নিয়ে আসতেছে, এটা পোর্টাল শিরা, সরি। সাধারণত সকল শিরা শুরু হয় কৈশিক জালিকার মাধ্যমে, শেষ হয় হৃৎপিণ্ডে। ধমনীর জন্যও কিন্তু সত্যি, পোর্টাল ধমনীও কিন্তু আছে, কিন্তু এইটা হলো পোর্টাল শিরা। ফ্লোতে আমি ভুল বলে ফেলেছি, আমি দুঃখিত। এটার নাম পোর্টাল শিরা, শুরু হয় কৈশিক জালিকার মাধ্যমে, শেষ হয় কৈশিক জালিকার মাধ্যমে, এটার নাম পোর্টাল শিরা। বলতে ভুল হয়েছে, পার্ডন মাই মিস্টেক। পরীক্ষা প্রশ্ন আসতে পারে আমাদের শরীরে কোন পোর্টাল শিরা আছে? এই পোর্টাল শিরাটা যকৃতে প্রবেশ করে, এটার নাম যকৃতের পোর্টাল শিরা। ভাইয়া এটার কি কাজ? এই যে আমাদের যত খাবার দাবার আছে সেগুলোকে যকৃতে নিয়ে যায়, যকৃত সেগুলোকে মেনটেন করে, যকৃত সেগুলোকে কাজে লাগায়, যকৃত সেগুলোকে মেনটেন করে, যকৃত সেগুলোকে কাজে লাগায়। এইটাই হলো যকৃত পোর্টাল শিরার কাজ। আবারও বলতেছি, এটা কিন্তু শিরা। আমার কিন্তু প্রথমবার বলতেই ভুল হয়েছে, চিন্তা করতে না, জাস্ট একটু ব্রেন ফ্লোতে অন্য কিছু চিন্তা করছিলাম, বলতে ভুল হয়ে গেছে। বলে দিলাম, এখান থেকে এখন সবগুলো এমসিকিউ পারবা। ওই যে বলে দিলাম যে 4-5টা পারবা না, এখন 2-3টে পারবা না। ওই 2-3টে পারাও লাগবে না, আমি যতটুকু বললাম এইটুকু দিয়ে যেগুলো পারবা ওগুলোই পরীক্ষায় আসবে। 2-3টে অন্যান্য বইয়ের কিছু এক্সট্রা আছে, এত কিছু এইচএসসির জন্য আর এখনকার জন্য ওই 2-3টে এক্সট্রা তোমার লাগবে না। তাহলে আমরা একদম রোগের মধ্যে চলে আসি। বুকে ব্যথা মানে কি? বুকে ব্যথা মানে এনজাইনা। হৃৎপিণ্ডের কারণে বুকে ব্যথাকে কি বলা হয়? হৃৎপিণ্ডের কারণে বুকে ব্যথাকে বলা হয় এনজাইনা পেক্টোরিস। হৃৎপিণ্ডের কারণে বুকে ব্যথাকে কি বলা হয়? এনজাইনা পেক্টোরিস। ঠিক আছে, ওকে। এনজাইনা হলো হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। তোমাদেরকে জাস্ট এইটুকু জানিয়ে রাখি, বেসিক আইডিয়াটা দিয়ে দেই, খুব দ্রুততার সাথে দেখে নাও।
যে কোনো রক্তনালীর ধরো এটা একটা রক্তনালী, এই রক্তনালীর গায়ে যখন চর্বি জমতে থাকে, রক্তনালীটা ব্লক হতে থাকে, যখন এই 70% ক্রস করে যায় ব্লক, তখনই তোমার বুকে ব্যথা হয়। এই ব্যথাটার নামই এনজাইনা। এমনকি যখন ব্লক অনেক বেশি হয় তখনও প্রচণ্ড বুকে ব্যথা হয়, এটার নাম এনজাইনা। যখন এই ব্যথাটা হবে, যখন ফুল ব্লক হবে না, 99% পর্যন্ত, এটাকে আমরা বলবো এনজাইনা। কিন্তু যখন এই রক্তনালীটা 100% ব্লক হয়ে যাবে, 100% ব্লক, এইখানে আর কোনো রক্ত পাস করবে না, তখন এটাকে আমরা বলবো হার্ট অ্যাটাক। তাহলে হার্ট অ্যাটাক আর এনজাইনার মধ্যে পার্থক্য কি? হার্ট অ্যাটাকে 100% ব্লক হয়, এনজাইনাতে লেস দেন 100% ব্লক হয়, দুই জায়গাতেই বুকে ব্যথা হয়। হার্ট অ্যাটাক ইরিভার্সিবল, আর ফেরানো যাচ্ছে না এখন, এটা ব্লক না করলে। এটাতে ঔষধ দিলে ব্যথা কমবে। হার্ট অ্যাটাকে ওষুধ দিলেও সহজে ব্যথা কমে না। হার্ট অ্যাটাকের অপর নাম মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এমআই। হার্ট অ্যাটাকের অপর নাম এমআই। মূল কথা বলে দিলাম। এবং এই যে চর্বি জমে, এই চর্বিগুলোর নাম কি? এই চর্বিগুলোর নাম হলো অ্যাথারোম্যাটাস প্লাক। দেখো এই চর্বিগুলোকে কি বলা হয়? এই চর্বিগুলোকে বলে অ্যাথারোম্যাটাস প্লাক। এই যেই প্রক্রিয়াতে চর্বি জমে, এই প্রক্রিয়াটাকে বলে অ্যাথারোস্ক্লেরোসিস বা আর্টারিওস্ক্লেরোসিস। দুটো নামই সঠিক, একই নাম, অ্যাথারোস্ক্লেরোসিস বা আর্টারিওস্ক্লেরোসিস। কাদের বেশি হয়? যাদের বয়স 65 বছরের বেশি, তাদের হার্ট অ্যাটাক বেশি হয়। এনজাইনার ব্যথা কতক্ষণ স্থায়ী হয়? 5 থেকে 30 মিনিট পর্যন্ত ব্যথা হতে পারে। যদি 30 ওষুধ খাওয়ার পর ব্যথা কমে যায়, যদি কোনো কারণে ওষুধ খাওয়ার পর ব্যথা না কমে, বুঝবা যে এটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। বুঝাতে পারলাম কি? তথ্যগুলো যা দিয়ে দেই, মনে থাকে যাতে, ঠিক আছে? ধমনী গাত্রে প্লাক জমার প্রক্রিয়াটার নাম কি? আর্টারিওস্ক্লেরোসিস বা অ্যাথারোস্ক্লেরোসিস। ধমনী গাত্রে কখন প্লাক জমা হয়? রক্তে কোলেস্টেরল বাড়লে, রক্তে চর্বি বেড়ে গেলে, তাই না? দেখো যখন ধমনী 90 থেকে 99% সংকুচিত হয়, তখন কি হয়? প্রচন্ড বুকে ব্যথা হয়, আনস্টেবল এনজাইনা। এই এটাও কিন্তু এনজাইনা, এটা কিন্তু হার্ট অ্যাটাক না, এটার নাম আনস্টেবল এনজাইনা। আর যখন 100% ব্লক হয়ে যায়, তখন কি নাম সেটা? যখন দেখো 100% ব্লক হয়ে যায়, সেটার নামই কি? সেটার নাম হার্ট অ্যাটাক। যা বললাম তাই দেওয়া আছে। হার্ট অ্যাটাকের জন্য দায়ী কে? অবশ্যই কোলেস্টেরল, চর্বি। হার্ট অ্যাটাকের অপর নাম কি? যেটা মাত্র বললাম, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। একদম আমার সাথে পুরাটাই পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? হার্ট অ্যাটাকের ঝুঁকির কারণ কি? দেখো এই যে তামাক, যে সিগারেট খায়, বুঝাতে পারছি? তারপর হার্ট অ্যাটাকের দেখো এখানে আর কি প্রশ্ন আসতে পারে। তারপর বলা হয়েছে হার্ট অ্যাটাকে জমাট বাঁধা রক্তকে রক্ষা করে কে? অ্যাসপিরিন জাতীয় ঔষধ। এই যে দেখো অ্যাসপিরিন হলো লাইফ সেভার। কারণ যদি হার্ট অ্যাটাক হয়, তাকে তুমি যদি 4টা অ্যাসপিরিন গুলাই খাওয়াই দাও, জীবনটা ওই যাত্রায় বেঁচে যেতে পারে। নাইট্রোগ্লিসারিনও কাজ করে, কিন্তু সেটা জীবন বাঁচানো না। অ্যাসপিরিনটা এই ক্ষেত্রে ব্লক ছুটাই দিতে কাজ করে আর কি, ওকে, ঠিক আছে। তাহলে অ্যাসপিরিন কোনটা চিকিৎসায় ব্যবহৃত হয়? হার্ট অ্যাটাকের চিকিৎসায় অ্যাসপিরিন ওষুধটার নাম শুনে রাখো। তাহলে বুঝাতে পারলাম। আর ওই যে বললাম নাইট্রোগ্লিসারিনও কাজ করে। নাইট্রোগ্লিসারিন কিভাবে কাজ করে? রক্ত প্রবাহ বাড়তে সাহায্য করে। আর অ্যাসপিরিন কি করে? ব্লকটাকে ছুটাই দেয়। ওই যে ব্লক হয়ে গেছে, অ্যাসপিরিন এই ব্লকটাকে খুলে দেয়। ব্লক খুলে দিলে তো অটোমেটিক রক্ত চলাচল করে। তো যাই হোক, তারপরও অনেকে, আচ্ছা, এবার তারপরে আমরা একটু দেখি হার্ট ফেইলিওরের কারণ কি। তুমি দেখো হার্ট ফেইলিওর, এটা তো আমরা অনেকেই বুঝি না। যদি এই অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, কতটুকু আসবে আমি জানি না, তবে মনে রাখবা হার্টের কাজ পাম্প করা, প্রত্যেক মিনিটে 5 লিটার করে পাম্প করা। কোনো কারণে যদি মিস করে, তাহলে মিস করলে 5 লিটারের কম পাম্প করলে সেটাই হলো হার্ট ফেইলিওর। 4 লিটার করতে পারলে হার্ট ফেইলিওর, 4.5 লিটার করতে পারলে মিনিটে পাম্প, হার্ট ফেইলিওর। হার্ট ফেইলিওরের ফলে কি হয়? শরীরের বিভিন্ন জায়গায় পানি জমে যায়, পায়ে পানি জমে যায়, পেটে পানি জমে যায়, বুকে পানি জমে যায়। এই যে পায়ে পানি জমে যাওয়া, এটাকে বলে ইডেমা। তুমি বিভিন্ন জায়গায় যাবা, দেখো হার্ট ফেইলিওরের লক্ষণ কোনটি দেখা যায়? হার্ট ফেইলিওরে পায়ে পানি জমে যায়। এখন এখানে একটা ছোট্ট পার্থক্য আছে, খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। হার্ট ফেইলিওর 2 রকমের হতে পারে। এত কঠিন প্রশ্ন যদিও আসার কথা না, তারপরেও তো বইয়ে তো দেওয়াই আছে। এটা ডান পাশ, এটা বাম পাশ। মনে রাখবা, ডান হার্ট ফেইলিওরে পানি জমে, বডির বিভিন্ন জায়গায় যে পানি জমে, এটা কোন হার্ট ফেইলিওরে? এটা ডান হার্ট ফেইলিওরে, বডির বিভিন্ন জায়গায়। আর বাম হার্ট ফেইলিওরে ফুসফুসে পানি জমে, আর শরীরে দুর্বলতা দেখা যায়। মেইন কথাটা বলে দিলাম, এখান থেকে এইটাই প্রশ্ন, শরীরে দুর্বলতা দেখা যায়। কেন ফুসফুসে পানি জমে? কারণ ফুসফুস থেকে রক্ত আসে, ফুসফুস থেকে যে রক্তটা আসে, তাকে তো পাম্প করে বাইরে করে দিতে পারে না হার্ট, ফলে ওই রক্তটা ফুসফুসেই থাকে, ওটাকেই বলা হয় ফুসফুসে পানি জমা। একইভাবে কেন ডান পাশের হার্ট ফেইলিওরে কেন শরীরে পানি জমে? কারণ পুরো শরীর থেকে রক্ত এখানে আসে, এ তো পাম্প করে সেটাকে বের করতে পারে না, ফলে আলটিমেটলি জ্যাম লাগার মতো করে পুরো শরীরটাতে ফুলে যায়। তাহলে দেখো বাম হার্ট ফেইলিওরে কি হয়? তুমি দেখো
পেশি দুর্বলতা, পুরো শরীরে দুর্বলতা। বুঝাতে পারলাম কি? ডান দেখো, তাহলে এই যে দেখো এখানে তুমি এইখানেই পেয়ে যাবা। তাহলে কোন হার্ট ফেলিওরে কি হয়, কোন হার্ট ফেলিওরে কি হয়? বাম হার্ট ফেলিওর হলে কি হয় সেটা বলে দিলাম। আর ডান হার্ট ফেলিওর হলে কি হবে? শরীরে সব জায়গায় পানি জমবে। একটা কথা মনে রাখলেই হবে, পানি জমবে। দ্যাটস অল, একদম মূল কথা বলে দিলাম। এইবার আগামী 5 মিনিট পরে ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টারটার A to Z দফা রফা করে ফেলবো, A to Z দফা রফা করে ফেলবো। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। হৃদরোগের বিভিন্ন ওকে রোগ বললাম, হার্ট অ্যাটাক বললাম, অ্যানজাইনা বললাম, হার্ট ফেলিওর। এবার বিভিন্ন চিকিৎসা। তো বিভিন্ন চিকিৎসা নেওয়ার আগে এখান থেকে কয়েকটা এমসিকিউ আসতে পারে। প্লুরাতে যদি সংক্রমণ হয় সেটার নাম প্লুরোসি, পেরিকার্ডিয়ামে যদি সংক্রমণ হয় সেটার নাম পেরিকার্ডাইটিস। আর এখান থেকে প্রশ্ন আসতে পারে সর্বোচ্চ এই যে নিউমোনিয়া, ফুসফুসে ব্যাকটেরিয়া দিয়ে আক্রমণ হলে সেটাকে কি বলে? নিউমোনিয়া। আর যদি কোনো কারণে পালমোনারি ইনফার্কশন, হার্ট অ্যাটাকের মতো মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ফুসফুসের ধমনী যদি ব্লক হয়ে যায় সেটাকে বলে পালমোনারি এম্বোলিজম। শব্দের দিকে তাকাও, পা থেকে একটা রক্তের দলা উঠে আসে, ফুসফুসে প্রচন্ড ব্যথা তৈরি হয়, এটার নাম পালমোনারি, এটার নাম হলো পালমোনারি এম্বোলিজম। আচ্ছা, দ্যাটস ফাইন, এটা হলো পালমোনারি এম্বোলিজম। আচ্ছা, এখন এখান থেকে এই যে কয়টা কথা বললাম এটা দিয়ে তুমি অনেক কিছু উত্তর করতে পারবা। এইটা থেকে অনেকগুলো প্রশ্ন আসবে, 4টা এমসিকিউ মাস্ট। দেখো, প্রাথমিক রোগ নির্ণয় মানে ইসিজি। যখনই দেখবা প্রাথমিক রোগ নির্ণয় শব্দটার নাম ইসিজি, তুমি যদি দেখতে চাও পেশি হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা, ইটিটি, অবস্থা বা কার্যক্ষমতা, ইটিটি, অবস্থা বা কার্যক্ষমতা, ইটিটি। বিএনপি, রক্তের বিএনপি মানে হার্ট ফেলিওর। তো বিএনপি মানে ফেলিওর, বিএনপি মানে হার্ট ফেলিওর, এইটুকু তোমাকে মনে রাখতে হবে। বিএনপি মানে হার্ট ফেলিওর, এইটুকু তোমাকে মনে রাখতে হবে। করোনারি এনজিওগ্রাম, রক্তনালীর অবস্থা, শব্দটার দিকে তাকাও, রক্তনালীতে ব্লক আছে কিনা, এনজিওগ্রাম। পেশির অবস্থা দেখার জন্য এমআরআই। আরেকবার 5টা কথা বলে দিচ্ছি। প্রাথমিক অবস্থা ইসিজি, হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা ইটিটি, ব্লক আছে কিনা এনজিওগ্রাম, পেশির অবস্থা এমআরআই, হার্ট ফেলিওর বিএনপি। হার্ট ফেলিওর হলো বিএনপি। পারা যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। হৃদরোগের চিকিৎসায় তাহলে পেসমেকার দেখো, কখন হার্ট ব্লক বলা হয়? যদি হার্টবিট 75টা হওয়ার কথা, যদি 30 থেকে 40টার কম হয় সেটাকে বলে হার্ট ব্লক। তথ্যটা জেনে নাও, যা জেনে নিলেই হয়ে যাবে। তারপরে পেসমেকারে কোন ব্যাটারি ব্যবহার করা হয়? পেসমেকারে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। কত বছর টিকে পেসমেকারটা? 15 বছর টিকে। পেসমেকারের ব্যাটারিটা কি দিয়ে তৈরি? আগেই বলে দিলাম, লিথিয়াম। 15 বছর, প্রত্যেকটা পারবা, ঠিক আছে। যাদের হার্ট মাঝে মাঝে ফেল করে তাদের কোন ধরনের পেসমেকার লাগানো হয়? সিআরডি পেসমেকার। এটা অন্য বইয়ে দেওয়া আছে, হাসান স্যারের বইয়ে। এই পেসমেকার গুলাকে বলা হয় সিআরডি পেসমেকার। জাস্ট জেনে নাও, এটা রিদমটাকে বুঝতে পারে, রিদমটাকে বুঝে সেই অনুসারে কাজ করতে পারে। কৃত্রিম পেসমেকার কোথায় দেওয়া হয়? চামড়ার নিচে। শব্দটা জেনে নিতে হবে। কৃত্রিম পেসমেকার কোথায় বসানো হয়? হার্টের মধ্যে না, কিন্তু জাস্ট ত্বকের উপরে বলতে চামড়ার নিচে, তুমি উপর থেকে দেখতে পাবা, ঠিক আছে। কৃত্রিম পেসমেকার কোন ধাতু দিয়ে তৈরি? খুবই গুরুত্বপূর্ণ, টাইটেনিয়াম ধাতু। পরীক্ষা দিতে পারে। ওপেন হার্ট সার্জারিতে মৃত্যু কত, এটা গুরুত্বপূর্ণ না। ওপেন হার্ট সার্জারিতে কয় ধরনের? 3 উপায়, অন পাম্প, অফ পাম্প, রোবোটিক সার্জারি, বইয়ের মধ্যে দেওয়া আছে। এর বেশি এখান থেকে প্রশ্ন আসবে না। করোনারি স্টেন্টিং, দেখো করোনারি স্টেন্টিং খুবই গুরুত্বপূর্ণ। করোনারি বাইপাস সার্জারি থেকে আর কি প্রশ্ন আসতে পারে? এত জটিল প্রশ্ন সাধারণত আসবে না মেঘনাথ সাহাগুলো অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে। তো দেখো, কারো যদি স্টেন্টিং মানে অনেকগুলো রিং পরানো দরকার পড়ে, তখন যেটা করে সেটা হলো করোনারি বাইপাস সার্জারি করা হয়। তো রক্ত সরবরাহ বিকল্প পথ তৈরি করা হয় বাইপাস সার্জারির মাধ্যমে। আমি জানি না তোমরা বাইপাস সার্জারির কথাটা বুঝো কিনা। এই হলো একটা হৃৎপিণ্ড, এই রক্তনালীটার এই জায়গায় ব্লক হয়ে গেছে, এটা ব্লক। আমরা যেটা করি বাইপাস সার্জারির মাধ্যমে এই জায়গায় একটা নতুন রক্তনালী লাগাই দিই, ফলে ব্লক অংশটা পার করে দিয়ে রক্ত এখান থেকে ডিরেক্ট এখানে চলে আসে। এটা নামে বাইপাস সার্জারি। বিকল্প পথ তৈরি করে কোন পদ্ধতিতে? এই পদ্ধতিতে। আমরা শেষ টপিকে চলে আসছি। এনজিওগ্রাম, আবিষ্কারককে পড়ে ফেলতে হবে। এবং এনজিওগ্রামে কি করা হয় তুমি তাকায় দেখো। এনজিওপ্লাস্টি দেখো। এনজিও মানে কি? রক্তনালী। প্লাস্টি মানে কি? ঠিক করা, রক্তনালীকে ঠিক করা। ভিতরে যে জিনিসটা রেখে আসে তার নাম স্টেন্ট, যেই নালীটা ঢোকানো হয় তার নাম ক্যাথেটার। এগুলো জানতে হবে, ঠিক আছে। বুঝাতে পারলাম? যেটা ভেতরের দিকে যায় সেটার নাম ক্যাথেটার। এনজিওপ্লাস্টি, রিং পরানো, রিং মানে কি? রিংটার নাম হলো স্টেন্ট। তাহলে এটার অপর নাম কি? এটার অপর নাম করোনারি স্টেন্টিং। তোমাদের তো এটা সিকিউতেও আসবে, তো সিকিউতেও যেটা আসবে তোমরা তো এটা অলমোস্ট পড়ার কথা। এই তো মূল পড়া
পড়ে ফেলতে পারলা? এখন ভাই আমি যা বলছি তা দিয়ে তুমি জাস্ট বহুপদী সমাপ্তি সূচকগুলো পড়বা, একটা যদি আনকমন থাকে আমাকে যা জানাই দিবা যে তোফায়েল ভাই এই জিনিসটা আনকমন, ভাই এটা কমন পেলাম না। প্রত্যেকটা পারবা, বহুপদী সমাপ্তি সূচক প্রত্যেকটা সলভ করে আমাকে জানাও, দেখবো তুমি একটা আলাদা কনফিডেন্স পাচ্ছ এবং পুরো চ্যাপ্টারটা একটা রিভাইজ হয়ে গেল। আমি ভাইয়া তোমাদেরকে 400টা এমসিকিউ সলভ করার চেষ্টা করলাম, 1 ঘন্টায় অলমোস্ট 400টা এমসিকিউ সলভ করে দিলাম, A to Z শেষ করার চেষ্টা করলাম, মোর দেন 400। পিডিএফটা এখনই দিয়ে দিচ্ছি, নাথিং টু ওরি, চিন্তা করার কোনো কারণ নাই। এইগুলো তোমাকে প্র্যাকটিস করার জন্য দিলাম, কিন্তু আমি যা দিছি সেটা দিয়েই তুমি এগুলো সব সলভ করতে পারবে। এগুলো যদি নাও সলভ করো ডাজেন্ট ম্যাটার। তো তোমরা আমাকে কমেন্টে জানাবা যে এইভাবেই বাকি চ্যাপ্টারগুলো চাও কিনা, নাকি জাস্ট মেইন লাইনগুলো বলে দিব। তোমরা যেভাবে বলবা সেভাবেই হবে। সো আই থিঙ্ক দ্যাটস অল ফ্রম মাই সাইড। আমি তোমাকে A to Z কাভার করে দিয়েছি, ওইগুলো কাভার করলে এমন কোনো লাইন বাকি নাই যেটা আমি তোমাকে এই চ্যাপ্টারে পড়াই নাই। প্রিয় ভাই ও বোনেরা, অবশ্যই তোমরা জানাবা যে বাকি চ্যাপ্টারগুলো এভাবেই চাও কিনা। আমি অলরেডি বাকি চ্যাপ্টারগুলো আস্তে আস্তে আপলোড দিয়ে দিব, তোমরা অবশ্যই আমাকে রিভিউ জানাবা। এবং তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, সবাই ডিএমসি ড্রিমার্স অ্যাপ প্লে স্টোরে গেলেই পাবা, ডিএমসি ড্রিমার্স অ্যাপ। সেখান থেকে যে আমি ভাই যা পড়লাম আমি অনলাইনে প্র্যাকটিস করতে চাই, দেখি কয়টা হচ্ছে, তুমি জাস্ট সার্চ দিবা, তুমি জাস্ট গুগলে ডিএমসি ড্রিমার্স অ্যাপ লিখে সার্চ দাও, ডিএমসি ড্রিমার্স অ্যাপ লিখে সার্চ দাও, প্লে স্টোরে গেলে ডাউনলোড করে নিতে পারবা। এই চ্যাপ্টারটা আশা করি তুমি প্র্যাকটিস করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, এই যে ডিএমসি ড্রিমার্স অ্যাপ অলরেডি 2-3-4 লাখ বাচ্চা অলরেডি গত 5-6 বছরে ইউজ করেছে। তো একটা চ্যাপ্টার শেষ করলাম, বাকি 6টার জন্য তোমরা চাও কিনা সবগুলি আসবে ইনশাল্লাহ।